হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের আরেকটা স্পেশাল চ্যাপ্টারে আপনাদের সকলকে ওয়েলকাম করতেছি। তো খুবই, খুবই স্পেশাল চ্যাপ্টার নিউটনিয়ান মেকানিক্স। যেই চ্যাপ্টারটা পড়ার জন্য না, পড়ানোর জন্য ভাইয়া ওয়েট করে থাকি সবসময়। তো যখনই কোনো একটা নতুন ব্যাচ আসে সেটা আ ১ম যখন পড়াতাম ২০১৫ ব্যাচ। আমি যেহেতু ১৪ ব্যাচ, আমি ২০১৫ কে ১ম পড়ানোর সুযোগ পাইছিলাম। তো 15 ব্যাচ থেকে 16, 17, 18, 19 সো ফার যত ব্যাচ আসছে সব ব্যাচকেই এই একটা চ্যাপ্টার পড়ানোর জন্য আমরা টিচাররা অলওয়েজ ওয়েট করে থাকি যে কবে সেই দিন আসবে যেদিন আমরা নিউটন মেকানিক্স পড়াবো। বিকজ দিস ইজ দ্য ফান্ডামেন্টাল পার্ট অফ ফিজিক্স। তো এই চ্যাপ্টারটার উপর পুরো ফিজিক্সের ভিত্তিটা দাঁড়ায় আছে। যেমন বলে না যে পুরো ইসলাম দাঁড়ায় আছে ৫ টা খুঁটির উপর। তো আমার কাছে মনে হয় যে পুরো ফিজিক্স যেই ২-৩ টা খুঁটির উপর দাঁড়ায় আছে, এর মধ্যে সবথেকে শক্তিশালী খুঁটিটা হচ্ছে এই নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স। আমার সাথে অলরেডি অনেক মানুষ জয়েন হয়ে গেছেন। সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনারা কে কেমন আছেন? দ্রুত আমাকে জানান। তো আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। একটা জিনিস জানতে চাবো আপনাদের কাছ থেকে যে কে কোন স্কুল থেকে এবং কোন জেলা থেকে আমাদের সাথে লাইভে কানেক্ট হয়েছেন একটু ছোট্ট করে কমেন্টে বলবেন যে ভাই আমার স্কুলের নাম কমা দিয়ে আপনার জেলা যে কোন জেলায় স্কুলটা আছে। ধরেন হইতে পারে যে আপনি ঢাকা জেলাতে আছেন, কলেজ হচ্ছে সরি স্কুলের নাম তো হবে না, কলেজের নাম হবে। ধরেন নটরডেম কলেজ ঢাকা, বা হচ্ছে আপনি আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। একটু কলেজের নাম এবং হচ্ছে যে জেলাগুলো একটু বলবেন। আচ্ছা ভাই, আমরা একটু উপর থেকে একটু কমেন্ট গুলো পড়া শুরু করব যেখান থেকে জেলার নামগুলো শুরু হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে একটু নিচে। ওকে। আচ্ছা, যেখানে আরেকটু নিচে নামে এখানে কলেজ। আচ্ছা, ১ম এ আমি পাইছি কক্সবাজার গভর্নমেন্ট কলেজ, তারপর ২ নম্বরে বরিশাল গভর্নমেন্ট উইমেন্স কলেজ, গাইবান্ধা ভিএনএসসি টাঙ্গাইল, তারপর একটু নিচে মোশাররফ কলেজ কুমিল্লা সিরাজগঞ্জ, তারপর মৌলভীবাজার গভর্নমেন্ট উইমেন্স কলেজ, তারপর হচ্ছে স্কুল না কলেজ, ওকে। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ, রানী ভবানী গভর্নমেন্ট উইমেন কলেজ, কক্সবাজার গভর্নমেন্ট কলেজ, সাভার মডেল কলেজ, নোয়াখালী বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, ঢাকা কলেজ আমার কলেজ ছিল, হবিগঞ্জ বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ, ধনিয়া কলেজ ঢাকা, তারপর হচ্ছে উইমেন্স ডিগ্রি কলেজ সিলেট, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ বাড্ডা, কক্সবাজার গভর্নমেন্ট কলেজ, এপিবিএন বগুড়া, চট্টগ্রাম, তারপর নোয়াগাঁ, রাজশাহী, শ্রীমঙ্গল গভর্নমেন্ট কলেজ, ডিএমসি, তারপর হচ্ছে ভোলা গভর্নমেন্ট কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ, ঢাকা কলেজ ঢাকা, তারপর বিএনএমপিসি ঢাকা, ধানমন্ডি থেকে আইডিয়াল কলেজ, ওকে, ওকে আরো অনেকগুলো নাম। ঠিক আছে, আমরা আস্তে, আস্তে আরো অনেকগুলো নাম পড়বো। সবাই সুন্দর করে কমেন্ট করছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। সবগুলো নাম হয়তো ভাইয়া এখন পড়তে পারিনি। তবে ভাইয়া সুযোগ সময় একসময় পড়ে ফেলবো এবং আমরা জানতে চাই যে আপনারা কে কোন জায়গা থেকে কানেক্ট হইছেন। তো একটা ছোট্ট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা আমি ক্লাস নিয়েছিলাম আপনাদের। জানি না সবাই ক্লাসে ছিলেন কিনা লাইভে। বাট ভেক্টর চ্যাপ্টার কি সবাই পড়ে শেষ করছেন? তা আমি একটু আপনাদের থেকে শুরুতেই মেহেদী ভাইয়ার একটু হেল্প লাগবে। আমি একটা পোল কোশ্চেন নিব। তো আমরা শুরুতেই একটা পোল কোশ্চেন নিব। আর তার আগে একটু একটা জিনিস যে ভাইয়ার সাথে হয়তো আজকে অনেকেই আছেন যে ১ম ভাইয়ার সাথে ক্লাস করতেছেন। তো আমরা সংক্ষেপে একটু ইন্ট্রোডিউস হয়ে যাই। আমার নাম শরীফুল ইসলাম শুভ। পড়াশোনা হচ্ছে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2019 এ এবং আমরা হচ্ছে 14 ব্যাচ। আপনারা যখন 26 ব্যাচ, ভাইয়া ছিলাম 14 ব্যাচ। এই তো মোটামুটি এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। যদিও আমি আগে ফিজিক্স, ম্যাথ ২ টার টিচার ছিলাম, বাট সময় যেতে আমি শুধু একদিকে স্পেশালাইজড হইছি। আমি এখন শুধুমাত্র ফিজিক্স নিয়ে ডিল করি। আপনাদের কিছু মানুষের ফিজিক্সের জড়তাকে কাটিয়ে দেওয়ার জন্য। সো আমরা একটা পোল কোশ্চেন নিব। সো পোল কোশ্চেন কিসের উপর? সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার কি কমপ্লিট হয়েছে? সো আমরা একটা পোল কোশ্চেনে সবাই অ্যান্সার করব। এ ইয়েস, জাস্ট ২ টা অপশন, বি নো। সো আমরা এই পোল কোশ্চেনটা সবাই একটু দ্রুত অ্যান্সার করব। আমাদের পোলটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। আমি একটু স্ট্যাটটা নিতে চাই, একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে আপনাদের অবস্থাটা কিরকম।
আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এখন ডিলে কত সেকেন্ডের মতো? আবার অনেকের তো ইন্টারনেট স্পিড কম থাকে, ওদের কাছে দেখা যায় একটু পরে পৌঁছায়। বুঝতে পারছি। ওকে, সো আমরা অলরেডি পার্টিসিপেট যারা করছেন, মোর দ্যান 50%, লাইক অলমোস্ট 55% ডান, কমপ্লিট করছি ভেক্টর চ্যাপ্টারটা। আর 45% যে পুরোপুরি কমপ্লিট হয় নাই। বাট আমার ধারণা পুরোপুরি কমপ্লিট না হইলেও অনেকটুকু আশা করি আপনাদের সবারই হয়েছে। কারো হয়তো শুধু ক্যালকুলাস পার্ট বাকি, কারো হয়তো শুধু আপেক্ষিক বেগটা বাকি, বাট অনেকটুকু আশা করি অনেকেরই হয়ে গেছে। তো আমরা চ্যাপ্টারটা শুরু করব। তো চ্যাপ্টারটা শুরু করার প্রথমেই আমরা কিছু কথা বলবো। তো সালটা ছিল ১৬৪৩ সাল। একটা কৃষকের ঘটনা। কৃষকের ঘটনা দিয়ে আমরা শুরু করতেছি। তো ইংল্যান্ড দেশটার একটা ছোট্ট শহর। সেখানে খুব গরিব একটা ঘরে একজন কৃষক ছিল। তার একজন স্ত্রী ছিল। তো কৃষক খুবই হার্ড ওয়ার্কার ছিল এবং সে খুব গরিব ছিল। তো ওই কৃষকটা, সে যখন হচ্ছে কাজ করতেছিল বা তার একটা সুন্দর ফ্যামিলি ছিল। তো ইন দ্য মিন টাইম সেখানে হচ্ছে তারা একটা গুড নিউজ পায় যে তারা ইনশাল্লাহ একটা ছেলে সন্তানের বাবা হতে যাচ্ছে। তো তখন আহ সেই সন্তানটা পৃথিবীতে আসার কিছুদিন আগেই বাবা মারা যায়। অর্থাৎ যে কৃষকটা মারা যায় এবং যে সন্তানটা জন্ম হওয়ার কথা ছিল, সেই সন্তানটা নির্ধারিত সময়ের অনেক আগেই জন্ম নেয়, যাকে আমরা প্রি ম্যাচিউর বেবি বলি। সো প্রি ম্যাচিউর বেবি যারা হয়, সেই বেবিদের আসলে সারভাইভ করে যাওয়ার বা বেঁচে থাকার পসিবিলিটি খুবই কম। ডাক্তাররা বলছিল যে এই বাচ্চা আসলে বেঁচে থাকবে না, সে সারভাইভ করা পসিবল না। কিন্তু তারপরেও সেই বাচ্চা অনেক কষ্ট করে সামহাও সারভাইভ করে যায়। তার মা পরবর্তীতে বলছিল যে সে তার সন্তান যখন জন্ম নেয়, তার সন্তানের সাইজটা এত ছোট ছিল, মনে হচ্ছিল যে একটা মগের মধ্যে তাকে আটকে রাখা যাবে। তো যেই সন্তানটা জন্ম নেওয়ার সময় ডাক্তাররা বলছিল যে এই সন্তানটা হয়তো বেশি দিন বাঁচবেই না, সারভাইভই করতে পারবে না, সেই সন্তানটার নামেই আপনারা আজকে একটা চ্যাপ্টার পড়তেছেন, নিউটনের মেকানিক্স। তো এই ছিল স্যার আইজ্যাক নিউটন, যে কিনা ১৬৪৩ সালে ইংল্যান্ডের একটা কৃষক পরিবারে জন্মগ্রহণ করে এবং তার জন্মের কিছুদিন আগেই তার বাবা মারা যায়। তো ছোট্ট নিউটন যখন কিনা তার বডি সাইজ খুবই ছোট ছিল, পুরো পৃথিবীর সিস্টেম বলতেছিল সে বাঁচতেই পারবে না, সে শুধু বাঁচেই নাই, পুরো পৃথিবীর অন্যতম শক্তিশালী বিজ্ঞানী হিসেবে পুরো পৃথিবীর সামনে সে আবির্ভূত হয়। কিন্তু নিউটনের ছোটবেলাটা এত সহজ ছিল না। তার বয়স যখন ৩ বছর, তার মা আরেকটা বিয়ে করে। দ্বিতীয় বিয়ে করার পর নিউটন তখন তার বাবাকে তো আগেই হারায়, জন্মার আগেই। মাকেও দ্বিতীয় বিয়ের পর হারিয়ে ফেলে। তো ৩ বছর বয়সী সেই ছোট্ট নিউটন, সে তখন তার নানির কাছে একাকী থাকতে শুরু করে। তো যেইসব সন্তানেরা ছোটবেলা থেকেই বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তারা একটু একাকী থাকে, তারা একটু নিরিবিলি হয়, ইন্ট্রোভার্ট হয়। তারা দেখা যায় তাদের অত বন্ধু থাকে না, তাদের চারপাশটা একটু কেমন জানি দুঃখ ভারাক্রান্ত থাকে। তারা জগৎ নিয়ে, প্রকৃতি নিয়ে, এগুলোকে নিয়ে চিন্তা করতে থাকে। নিউটনও তার ব্যতিক্রম ছিল না। আর সবার চারপাশে যখন আপেল পড়ছে, তখন সে আপেলটাকে আপেলের মতোই মনে করছে। আর নিউটনের মাথার উপর যখন আপেল পড়ছে, তখন গ্র্যাভিটি সূত্র আবিষ্কার হয়ে গেছে। সেই ছোট্ট নিউটন, যাকে ডাক্তাররা বলছিল বাঁচবেই না, সেই নিউটনের বই পড়তে পড়তে কয়েক শতক পার হয়ে গেছে। আজও সেই নিউটনকে নিয়ে গবেষণা করা শেষ হয়নি। ১৬৬৫ সাল, যখন তার বয়স মাত্র ২২ বছর, তখন হচ্ছে প্লেগ সর্বপ্রথম অনেক বড় আকারে ছড়ায় পড়ে। প্লেগ এত ভয়াবহ আকার ধারণ করছিল, যেমনটা ২০২০ সালের দিকে আমরা করোনার সময় দেখছিলাম। করোনার সময় পুরো এত ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে যে স্কুল, কলেজ, অফিস সবকিছু বন্ধ করতে বাধ্য হয়। ওই ১৬৬৫ সালের দিকে যখন প্লেগ ১ম বার আসে, তখন হচ্ছে বা অনেক বড় আকারে যখন প্লেগ চারপাশে ছড়ায় পড়ে, স্কুল, কলেজ সবকিছু বন্ধ করে দেওয়া হয়। নিউটন তখন সে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে তার ডিগ্রি কমপ্লিট করার জন্য পড়াশোনা করতেছিলেন।
তো তার যখন এই প্লেগ আসার কারণে ভার্সিটি বন্ধ হয়ে যায়, সে তার নানির কাছে চলে আসে। সে আবারও পড়াশোনা, তার নিজস্ব পড়াশোনার দিকে সে মনোনিবেশ করে। ছোটবেলা থেকেই সে খুব শার্প, ব্রাইট স্টুডেন্ট ছিল। সে ম্যাথমেটিক্স, সে ফিজিক্স, আ সায়েন্স এই ব্যাপারগুলো সে খুব এনজয় করত। তার কাছে ভাল লাগতো গ্যালিলিওর ধারণাগুলো। তার কাছে ভাল লাগতো কেপলারের বলে যাওয়া কথাগুলো। তো সেগুলো নিয়ে সে অনেক চিন্তা করত। একাকী ছোট্ট নিউটন এগুলো নিয়ে ভাবত। প্লেগের সময় ভার্সিটি বন্ধ হয়ে গেছে। অলরেডি সে বেশ ভালো ২২ বছর একটা যুবকে পরিণত হইছে। তার চিন্তাভাবনা করার ক্ষমতা, ক্ষিপ্রতা অনেক বেড়ে গেছে। তো এই প্লেগের মধ্যে যখন সে বসে আছে, তখন সে আরো বেশি সময় পেল এই জগৎকে নিয়ে ভাবার। আসলে জগতের মধ্যে সৃষ্টিকর্তা আল্লাহ পাক যেই সুন্দর নিয়ম তৈরি করছে, এই নিয়মগুলোর পিছনে সিক্রেট গুলা সে আস্তে, আস্তে ডিসকভার করা শুরু করতে লাগলো। ঠিক ২ বছরের মাথায় এই সায়েন্সের হিস্ট্রিতে সবথেকে বিখ্যাত বইটা পাবলিশ হইল। সেই বইটা কি ছিল? সেই বইটা ছিল 'ন্যাটারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা'। পুরো নামটা ভাইয়ার এক্সাক্টলি মনেও নাই। বাট আমার এই কথাগুলো মনে আছে। ওই বইয়ের মধ্যে ফার্স্ট ওয়ার্ডটা ছিল 'ন্যাটারালিস', তারপর ছিল 'প্রিন্সিপিয়া', 'ম্যাথমেটিকা'। এই যে স্পেশাল একটা বই যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসি। এই সেই বিখ্যাত বই। যেই বিখ্যাত বইটা 1667 এ আইজ্যাক নিউটন সর্বপ্রথম পাবলিশ করে। প্লেগের মধ্যে বসে যখন আর সবাই চিন্তা করতেছে, আমাদের জমানায় কি হয়? যখন করোনা আসে সবাই মোবাইলে ভিডিও গেমস খেলে। কেউ TikTok অ্যাকাউন্ট খোলে, কেউ YouTube অ্যাকাউন্ট খোলে, কেউ হচ্ছে যে আ ছাদের মধ্যে নাচতেছে, যেটার ভিডিও আপলোড করে কে কত ভাইরাল হইতে পারে সেগুলো চিন্তা করে। সেখানে দেখবেন একগুচ্ছ মানুষ এমনও ছিল যারা হচ্ছে চারপাশের সায়েন্স নিয়ে রিসার্চ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে কিভাবে কাজ করা যায়, মেশিন লার্নিং দিয়ে কিভাবে আমাদের পরবর্তী সায়েন্সকে আরো ভালো মতো বুঝা যায়, সেগুলো নিয়েও কিন্তু কিছু মানুষ কাজ করে। সো যখন প্লেগ আসছিল, সবাই হয়তো বাসার মধ্যে বসে খেলাধুলা করছে। সবাই হয়তো ঘুড়ি উড়াইছে, কেউ গাড়ি চালানো শিখছে। কিন্তু নিউটন তা করেনি। নিউটন হচ্ছে পুরো পৃথিবী কিভাবে চলে, সেই ১৫০০ কোটি কিলোমিটার দূরে সূর্যটা কিভাবে ঘুরতেছে, কিভাবে হচ্ছে পৃথিবী কিভাবে সার্কুলেট করছে, গ্রহগুলো একটা, একটা কিভাবে টানতেছে। সেই বড়, বড় জিনিসগুলোকে নিয়ে সে চিন্তা-ভাবনা করা শুরু করে। এবং যারা লাইফে বড় হয় তারা কিন্তু কখনো ছোট জিনিস নিয়ে চিন্তা করে না। তারা বড়, বড় জিনিসগুলো নিয়ে চিন্তা করে। দেখা গেছে একই বেডে, একই হসপিটালে পাশাপাশি ২ টা বেডে ২ জন রোগী আছে। ২ জন রোগীর সেইম অবস্থা। ২ জন রোগী সেইম পরিমাণ ইনজিউরড। তাদের ডিফিকাল্টি লেভেল একদম সেইম। একজন রোগী সারভাইভ করতে পারে না, মারা যায়। আরেকজন রোগী দেখা যায় সারভাইভ তো করে, করে পুরো দমে আবার ব্যাক করে ফেরত আসে। ডাক্তাররা পরে বলে, এই রোগীটার মধ্যে এই জীবনযুদ্ধে বেঁচে থাকার একটা ইচ্ছা ছিল। তার দুনিয়ার মধ্যে কিছু কাজ অপূর্ণ রয়ে গেছিল। সে চাচ্ছিল ওই সেনসিটিভ মোমেন্টেও আমি আবার পৃথিবীতে ব্যাক করি। আমি আবার আমার রেখে যাওয়া সে অপূর্ণ কাজগুলো পূর্ণ করব। তারই সেই প্রচন্ড ইচ্ছা উপরওয়ালার সহায়তায় সে আবার পৃথিবীতে ব্যাক করে। বড় মানুষগুলো সবসময় বড়, বড় চিন্তা করে। ওই নিউটন যখন সেই প্লেগের মধ্যে ঘরে বন্দী হয়েছিল, সে তখন সেই ঘরের ছাদের মধ্যে থেকে শুধুমাত্র জানলা, আলো, বাতাস নিয়ে চিন্তা করে নাই। পুরো মহাবিশ্বের মধ্যে কোথায় কোন গ্রহ, নক্ষত্র কিভাবে ঘুরতেছে, সেইগুলোর মধ্যে রুল গুলো কি, সায়েন্স কি সেটা নিয়ে সে চিন্তা করছে। 1667 এ সে সেই বইটা লিখে গেছিল যার ৩ টা পার্ট ছিল। ১ম পার্ট কাজ করতেছিল হচ্ছে কি নিয়ে? ৩ টা সূত্র নিয়ে। যেই ৩ টা সূত্র হচ্ছে মেকানিক্স এর একদম ফান্ডামেন্টাল পিলার। ২য় পার্টটা কাজ করতেছিল কি নিয়ে? গ্র্যাভিটি নিয়ে। আমরা গ্র্যাভিটির ফর্মুলা যেটা পাই, যেটা নিয়ে আমাদের পুরা গ্র্যাভিটি চ্যাপ্টারটা দাঁড়ায় আছে, সেটাও নিউটনের এই বইয়ের ২য় পার্ট। এবং ৩ নাম্বার পার্ট ছিল এই বইয়ের, যেখানে হচ্ছে গ্রহগুলো একটা এটার সাথে কিভাবে কাজ করতেছে, কিভাবে একটা একটাকে চারপাশে রেখে ঘুরতেছে, ওইখানে কি সূত্র এপ্লাই হচ্ছে, একটা বছর হইতে কতটুক সময় লাগে, তারা দূরে গেলে কি হয়, কাছে আসলে কি হয়, কেন একটার সাথে সংঘর্ষ হচ্ছে না, এই রিলেটেড গবেষণাগুলো, তার চিন্তাভাবনাগুলো সে হচ্ছে সেই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে নিয়ে যায়। তো সেই ৩-৪০০ বছর আগে, ৫০০ বছর আগে নিউটন যে কথাগুলো ভাবছিল, সেগুলো নিয়ে হাজার বছর ধরে গবেষণা, কয়েকশো বছর ধরে গবেষণা হচ্ছে। ওই গবেষণার সূত্রগুলাই বা ওইটার যে রেজাল্ট গুলো, সেগুলোর উপর ভিত্তি করে আপনি যেই জায়গায় যাওয়ার স্বপ্ন দেখেন, ইস! আমি যদি বুয়েটে চান্স পাইতাম, ইস! আমি যদি ঢাকা ভার্সিটির ফিজিক্স নিয়ে পড়ার চিন্তা ভাবনা করতাম। তো সেখানে পাওয়ার জন্য আপনাকে যে অঙ্কগুলো পাড়ি দিতে হয়, সেই অঙ্কগুলোও কিন্তু সেই বেশিরভাগই নিউটনের চিন্তাভাবনা, সেই যে উনি করেছিল প্লেগের মধ্যে বসে থাকা, সেই ছোট্ট মানুষটার সেই চিন্তাভাবনা থেকে আসা। সো আজকে আমরা নিউটনের চ্যাপ্টারের সেই কিছু ধারণা, যেই ৩ টা সূত্র, যেই ৩ টা ধারণা উনি তার বইয়ের মধ্যে বলে গেছিলেন ১ম পার্টে, সেগুলো নিয়ে দেখব। তার মধ্যে ১ম যে পার্টটা ছিল, ১ম যে সূত্র ছিল সেটা হচ্ছে নিউটনের ১ম সূত্র। এই সূত্র নতুন করে বলার কিছু নাই। ক্লাস 9-10 এ আপনি অলরেডি দেখছেন। আমিও পড়ছিলাম সেই ক্লাস 9 এ থাকতে, এখনো ভুলি নাই। সেটার ফরমেট হয়তো একটু চেঞ্জ হইছে। বাট অ্যাকচুয়াল ফরমেটটা বা অ্যাকচুয়াল সূত্রটা কি ছিল?
অনেক আগে পড়ছিলাম, তাও মনে আছে। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু একই পথে সুষমভাবে চলতে থাকবে। সো এই যে এই কথাটার মধ্যে নিউটন আসলে ২ টা খুবই সেনসিটিভ, খুবই ২ টা ইম্পোর্টেন্ট টার্মকে কিন্তু নিয়ে আসছে। কি বলছে? বাহ্যিক বল খুবই ইম্পোর্টেন্ট। ১ নাম্বার পয়েন্টটা হচ্ছে বাহ্যিক বল এবং ২ নাম্বার পয়েন্টটা যেটা ছিল স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু একই পথে চলতে থাকবে। এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে জড়তা বা ইনারশিয়া। তো নিউটন যখন তার প্রথম সূত্র নিয়ে চিন্তা করতেছিল, উনি তখন চিন্তা করে দেখলো আমার সামনে একটা বস্তু রাখা আছে। তো ওই বস্তুকে আমি ধাক্কা না দেওয়ার আগ পর্যন্ত, বল না প্রয়োগ করার আগ পর্যন্ত ও কখনো নিজে থেকে নড়ে না। ও যেখানে আছে সেখানেই পড়ে থাকে। একটা গতিশীল বস্তু যদি কোনো বাতাসের বাধা না থাকতো, যদি কোনো ঘর্ষণ ফ্রিকশন না থাকতো, তাহলে ওই বস্তু যেই স্পিডে আছে ওই স্পিডেই চলতে থাকতো। তো এই যে বস্তুটা তার স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক স্পিডটা বজায় রাখতে চাওয়ার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিকে আমরা কি বলে থাকি? জড়তা। তো আমরা এখান থেকে ২ টা বিষয় সম্পর্কে ধারণা পাই, যার মধ্যে ১ম বিষয়টার নাম হচ্ছে কি? জড়তা বা ইনারশিয়া। ২ নাম্বার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বল। দেখেন, আপনি বুঝতেছেন আপনার সামনে একটা বস্তু আছে। ওকে গতিশীল করতে হলে আপনাকে কি দেওয়া লাগবে? একটা বল দেওয়া লাগবে। তো এই জিনিসটাই কিন্তু নিউটন বলছে, বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলেই তুমি তোমার সেই অবস্থাটা চেঞ্জ করতে পারবা। স্থির বস্তুকে স্থিতিটা ভেঙে গতিশীল করতে পারবা বা গতিশীল বস্তু তার গতির মানটা বাড়ানো বা কমানো এই ব্যাপারটা করতে পারবা। করার জন্য তোমার যা প্রয়োগ করা লাগবে সেটার নাম হচ্ছে বল। যেটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে ফোর্স। তাহলে এই ছিল আমাদের নিউটনের ১ম সূত্র। আমরা নিউটনের ১ম সূত্র এখন যত যাই বলি না কেন, আমাদের এই সূত্র আসলে বুঝে আসবে যখন আমরা রিয়েল লাইফে প্রবলেম সলভ করতে যাব। যখন আমাদেরকে কোনো একটা বল প্রয়োগ করবে, ওই বলের যে ইফেক্ট গুলা ঘটতে থাকবে, তখন আমাদের বুঝে আসবে নিউটন এই সূত্রের মধ্যে অ্যাকচুয়ালি কি বুঝাইছিল। আমাকে একজন কমেন্ট করছে ভাইয়া সাউন্ড নাই। তো বাকিরা আমাকে একটু ভাইয়া কমেন্ট করে জানান আপনারা কি সবাই ভাইয়া সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, ভাইয়াকে দেখতে পাচ্ছেন কিনা, পিছনে বোর্ডের এই লাল নীল কালার সবগুলো দেখতে পাচ্ছেন কিনা। ওকে, সাউন্ড আছে, অল ক্লিয়ার শোনা যাচ্ছে, অল ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আমাদের যেই জায়গায় ছিলাম, আমাদের সেই জায়গায় আবার ব্যাক করি। ধন্যবাদ সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। আমাদের সাউন্ড শোনা যাচ্ছে সবাই বলছে। তো আমরা আমাদের এই চ্যাপ্টারের ১ম পার্ট যেটা নিউটনের ১ম সূত্র সেটা একটু ডিসকাস করলাম। এবার একটু নিউটনের ২য় সূত্রগুলো বলবো। আমি জানি এই সূত্রগুলো সবাই আপনারা পড়ছেন। না পড়ে থাকলে ভুলে গেলেও কোনো সমস্যা নাই। ভাইয়ার কথার সাথে আস্তে এই জিনিসগুলো চলে আসবে। নিউটনের ২য় সূত্র বললেই আমাদের মাথায় এটা চলে আসে, তাই না? যে ভাইয়া F is equals to ma, এটাই হচ্ছে নিউটনের ২য় সূত্র। এখন যেহেতু আমরা একটু বড় হইছি, ভেক্টরের উপর আমাদেরকে ভেক্টরের সাইন দিতে হবে। এই তো মাথায় আসে। বাট না, নিউটন শুধুমাত্র এটা বলে নাই। নিউটন তার লাইফে কখনো বলে নাই যে F equals to ma, তুমি যদি কোনো m ভরের বস্তুর উপর F বল প্রয়োগ করো তাহলে তুমি a ত্বরণ পাবা। এই কথাটা ভাইয়া কখনো নিউটন বলে নাই। নিউটন কি বলছিল? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে তার ভরবেগের পরিবর্তনের হার এক্স্যাক্টলি ওই দিকে ঘটে। তাহলে দেখেন, নিউটন যেটা বলছিল সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা, ভর ইনটু বেগ। এই ভরবেগের পরিবর্তনের হার ডিডিটি অফ পি। এখন তো আপনারা জানেন পরিবর্তনের হারকে দুই ভাবে প্রকাশ করা যায়, ডেল পি বাই ডেল টি, এটাও পরিবর্তনের হার। আরেকটা আছে ডিডিটি অফ পি। কোনটা বেটার বলতে পারবেন? ডেল পি বাই টি এইটা বেটার, নাকি হচ্ছে আমার ডিডিটি অফ পি, কোনটা বেটার? তো ইন দ্য মিন টাইম আপনাদের অ্যান্সার শোনার আগে আমি কিছু ছোট কনফিউশন ক্লিয়ার করি। যেমন হচ্ছে অনেকের কোশ্চেন থাকে, ভাইয়া আমি তো ভেক্টর চ্যাপ্টারটা ফুললি কমপ্লিট করতে পারি নাই, তাহলে কি আমার এই চ্যাপ্টারটা পড়া উচিত বা আমি কি বুঝবো কিনা? অথবা অনেকের কোশ্চেন থাকে, ভাই আমি 9 10 এই চ্যাপ্টারটা পড়ি নাই, এখন কি আমার পড়তে কোনো ঝামেলা হবে কিনা বা এই ধরনের কিছু। সো ইন দ্য মিন টাইম অনেকেই কমেন্ট করছে, সবাই বলছে ভাইয়া প্রথমটা বেটার। তো প্রথমটা বেটার ধরতে পারছেন, তার মানে আমার ভেক্টর পড়ানো সার্থক।
আপনারা ক্যালকুলাস যদি ধরতে না পেরে থাকতেন তাহলে এটা কখনোই বলতে পারতেন না যে ডিডিটি অফ পি বেটার। ডিডিটি অফ পি কেন বেটার? এটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা ইনস্ট্যান্টে পারফেক্টলি পরিবর্তনের হার বের করা শিখায়। কিন্তু ডেল পি বাই ডেল টি করলে একটা অ্যাভারেজ পরিবর্তনের হার বের হয়। এটা প্রকৃত পরিবর্তনের হার বের করতে পারে না। এটা হচ্ছে একদম রিয়েল টাইমে একদম পারফেক্ট 100% অ্যাকুরেট পরিবর্তনের হার বের করা শিখায়। এবার আসি আপনাদের প্রশ্নের উত্তরগুলোতে। ১ নাম্বার প্রশ্ন, ভাই আমি ভেক্টর চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই। সো আমার কি নিউটন মেকানিক্স আপনার সাথে শুরু করা উচিত কিনা? আমি বলব ১০০ তে ১০০ আপনার শুরু করা উচিত। ভেক্টর চ্যাপ্টার আপনি যদি বলেন আপনি পড়েন নাই, আমি যতটুক বুঝে নিচ্ছি যে আপনার হয়তো পুরো চ্যাপ্টার কমপ্লিট করা হয় নাই, বাট আপনি অনেকটুকু পড়ছেন। হয়তো আপনি লব্ধি বের করা জানেন, উপাংশ বের করা জানেন, ডট গুণ, ক্রস গুণ, হালকা পাতলা এগুলো তো জানেন। এইটুকু জানা থাকলেই এনাফ। আমি বলব না যে ভাইয়া বাকি টপিক গুলো আর পড়ার দরকার নেই। অবশ্যই পড়বেন। ওগুলো আস্তে, আস্তে আপনি এড করে নিবেন বা হচ্ছে আপনার যেগুলো মিস গেছে ভেক্টর চ্যাপ্টারের ওগুলো আপনি আপনার শুক্রবার, শনিবার যেসব দিনগুলো বন্ধ পাচ্ছেন বা কোনো একটা বন্ধ পেলে বা এই সিলেবাসের মধ্যে টুকটাক সময় বের করে আপনি ওটা কমপ্লিট করে নিবেন। বাট আপনি নিউটন মেকানিক্স শুরু থেকে শুরু করলে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না। আপনি ভালোমতো আগাইতে পারবেন। ২ নাম্বার কোয়েশ্চেন যেটা অনেকে করছেন, ভাই আমি 9-10 এ চ্যাপ্টার 3 অর্থাৎ বল চ্যাপ্টারটা স্কিপ করে আসি। তাহলে কি আমার সমস্যা হবে কিনা? অ্যান্সার হচ্ছে কোনো সমস্যা হবে না। আপনি ইজিলি এই চ্যাপ্টারটা ধরতে পারবেন। জাস্ট ভাইয়ার সাথে ফোকাস করতে হবে। ভাইয়ার সাথে ফুল ফোকাস দিয়ে চ্যাপ্টারটা করতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনাদের কমন কোয়েশ্চেন থাকে, ভাইয়া আমরা ক্লাসে আসলে কতটুকু জিনিস নোট করব? খাতায় কি লিখব? অ্যান্সার হচ্ছে প্রতিটা টপিক যা কিছু ভাইয়া হাত দিয়ে লিখবো তা কিছু আপনি নোট করবেন। কি বললাম? যা কিছু ভাইয়া হাত দিয়ে লিখবো তা কিছু আপনি নোট করবেন। যেমন আমি একটা কথা বলি যে আমি আসলে এখান থেকে কি পড়াইছি? আমি আসলে কিন্তু কিছু পড়াইনি এখনো। নিউটনের ১ম সূত্র আপনি লিখতে পারেন। নিউটনের ১ম সূত্র ২ টা জিনিস লিখছি না? ১ নাম্বার জড়তা, ২ নাম্বার বল। আপনি এটা লিখতে পারেন। আর পাশে একটু সাইড নোট দিয়ে লিখতে পারেন ১ম সূত্রটা ডট। মানে ১ম সূত্র কি সেটা তো আপনি জানেন। ওইটা লেখা লাগবে না। বাট এই সূত্র থেকে যে ২ টা জিনিস ভাইয়া খাতায় লিখছে, ভাই হাত দিয়ে লিখছে এই ২ টা জিনিস আপনি খাতায় লিখবেন। তারপর এই যে ভাইয়া লিখলাম F equals to ma, P equals to mv, এই ২ টা যা ভাইয়া খাতায় লিখছি সবকিছু আপনি লিখবেন এবং অবশ্যই উপর দিয়ে স্লাইডের যে মেইন হেডিংটা নিউটনের ২য় সূত্র এই কথাটা লিখে নিবেন। তাহলে আপনার নোট করা সুবিধা হবে এবং এই ছাড়াও যদি এমন কিছু মনে হয় যেটা আগে আপনি জানতেন না, নতুন করে জানছেন, ওই টপিক সম্পর্কে ডিটেইলস এ না লিখতে পারলেও ২-১ টা কিওয়ার্ড লিখে রাখবেন এবং পাশে একটা ছোট জায়গা রাখবেন। সো দ্যাট ক্লাস শেষে আপনি ওই জায়গাটার মধ্যে ওই কিওয়ার্ড এর করেসপন্ডিং কি বুঝছে সেটা নোট করে ফেলতে পারেন। আমরা ২-৩ মিনিট পরেই বিরতিতে যাব। আমাদের মাগরিবের নামাজ সবাই ইনশাআল্লাহ পড়ে নিব। তার আগে ছোট্ট আমরা এই ২য় সূত্রের ব্যাপারে একটু বলে নিই। সো আমরা যখন এখন বেগ লিখব, বেগের উপর সিম্বল দিব। ভরবেগ লিখলে ভরবেগের উপর সিম্বল দিব। ডিইটি অফ পি সবকিছুর উপর সিম্বল, ভেক্টর সাইন দিতে হবে। নিউটন যেটা বলে গেছিল ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এফ হচ্ছে এই প্রযুক্ত বলটার সাথে সমানুপাতিক সম্পর্ক মেইনটেইন করে চলে। এই জিনিসটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। সো নিউটনস সেকেন্ড ল। নিউটনের এই দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে আমরা অসংখ্য প্রবলেম সলভ করি। আমরা বিরতির পর দেখব যে এই সূত্র থেকে কিভাবে হচ্ছে F equals to ma আসে। তার আগে একটা ছোট্ট জিনিস বলে নিই, F equals to ma 100% রাইট না। F equals to ma কিন্তু কোনো জায়গায় ভায়োলেট করে। কখন সেটা ভায়োলেট করে? কেন ভায়োলেট করে? আপনারা চিন্তা করতে পারেন। ইন দ্য মিন টাইম ভাইয়া ছোট্ট করে নামাজি বিরতি নিয়ে নিই। নামাজি বিরতির পর আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে আরো ডিটেইলস জানবো।
আ আসসালামু আলাইকুম। নামাজি বিরতির পর সবাইকে আবারও ক্লাসে স্বাগতম। তো আমাদের মধ্যে কে আছেন যে এই বিরতিতে নামাজ পড়ছেন? ভাইয়াকে একটু কমেন্ট করে জানান তো। আ আমাকে অলরেডি বলছে, "ভাইয়া আজকে বেশিক্ষণ ক্লাস নিয়েন, অনেক কিছু শিখতে চাই।" যাক, সুন্দর কমেন্ট। ওকে, নামাজ পড়ছি অনেকে বলছে। আলহামদুলিল্লাহ। আমি পড়ছি, আলহামদুলিল্লাহ। অনেকে পড়ছে। থ্যাংক ইউ। অনেকে নামাজ পড়ছেন। সো নামাজ সবারই পড়া উচিত। আর মাগরিবের নামাজের মধ্যে একটা স্পেশাল পাওয়ার আছে। আপনি খেয়াল করে দেখবেন, মানে মসজিদে যারা যান তারা খেয়াল করবেন এই জিনিসটা বেশিরভাগ। অন্য কোনো নামাজে এত মানুষ হয় না যতটা কিনা মাগরিবের নামাজে হয়। দেখবেন একটা মসজিদে যদি ১০ কাতার নরমালি ফিল আপ হয় জোহর, আসরে, দেখবেন মাগরিবের নামাজের সময় ২০-২৫ কাতার ফিল আপ হয়ে গেছে। আর মাগরিবের নামাজে একটা স্পেশাল পাওয়ার আছে। দেখবেন জোহর বা আসরে কিন্তু ইমাম সাহেব তেলাওয়াত করে না। তো মাগরিবে দেখবেন তেলাওয়াত করে, এশাতে তেলাওয়াত করে। তো আমাদের এখানে আহ একটা ব্যাপার থাকে। আপনারা ইন্টার উঠার পর এই জিনিসটা খুব কমনলি ফিল করবেন। যে ভাই এখানে আমি অনেক পড়তে চাই, অনেক হচ্ছে যে এফোর্ট দিতে চাই। তা আমার রুটিন ঠিকমতো হয় না। বা আমার হচ্ছে যে যেভাবে আমি পড়তে চাচ্ছিলাম, যেভাবে লাইফকে রুটিন করতে চাইছিলাম ওইভাবে রুটিন করা হয় না। তো আমি একটা ছোট্ট সিক্রেট বলব, সেটা আমার নিজের লাইফের ছিল। আমি নরমালি আমার একটা থাকতো আ মান্থলি রুটিন, একটা থাকতো আপনার আমার উইকলি রুটিন, একটা আমার ডেইলি রুটিন থাকতো। ডেইলি রুটিনকে আমি ৫ ভাগে ভাগ করতাম নরমালি। একটা ভাগ থাকতো যে ফজর থেকে জোহরের মাঝে আমি কতটুক পড়ব। আরেকটা থাকতো জোহর থেকে আসর, এর মাঝে সাধারণত আমি কোচিং এ থাকতাম। আ আসর থেকে মাগরিব ওই সময় আমি কোচিং এ বা বাসায় আসার পথে থাকতাম। বাট মাগরিব থেকে এশা কতটুক পড়ব, এশা থেকে রাত মানে ফজর বা তার আগ পর্যন্ত কতটুক পড়ব। এই একটা রুটিন আমি করে নিতাম। এবং আমার অলওয়েজ টার্গেট থাকতো যে ওই মসজিদে যাওয়ার আগে আমি অতটুক শেষ করে তারপর যাবো। তো টার্গেট ফিল আপ করা এটা আমার একটা নেশার মতো হয়ে গেছিল। দ্যাটস হোয়াই পুরো ওই আ একটা দিনকে ৫ ভাগে ভাগ করে ফেলার কারণে দেখা গেছে কি আমার আল্টিমেটলি প্রতিটা ভাগ, যেহেতু একটা ভাগ কমপ্লিট করার পর একটা ব্রেক পাচ্ছি, নিচে নামতেছি, রাস্তার প্রাকৃতিক পরিবেশ দেখতেছি, হাওয়া খাচ্ছি, মসজিদে যাচ্ছি, একটা কমিটির সাথে মিট করতেছি, আবার বাসায় আসতেছি, নতুন করে আবার মাথা চিন্তা ভাবনা করার সুযোগ পাচ্ছে। আপনি দেখবেন একটানা পড়তেছেন। আপনার একটু কিছু পড়ার পর হচ্ছে মাথা হচ্ছে স্লো হয়ে যাবে। মাথা আগের মতো ফাস্ট কাজ করবে না। একটা ব্রেক দিয়ে তারপর হচ্ছে কাজ করলে মাথা রিফ্রেশ হয়। নতুনভাবে এফিশিয়েন্সি পায়, ইফেক্টিভলি চিন্তা করতে পারে। সো আমার ক্ষেত্রে ওই একটা সিস্টেম দাঁড় করা হয়ে গেছে যে আমি প্রতিটা নামাজের ব্রেক, ওই নামাজের ব্রেকে নামাজ পড়তে যাওয়া, রিফ্রেশ হওয়া। এবং অনেকের লাইফে অনেক টাইপের প্রবলেম থাকে যে, "ভাই আমার না পড়া মুখস্থই হয় না। আমি পড়া বুঝি, বুঝার পর আমি মাথা থেকে হারায় যায়।" সো রিভাইজ করা যে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়লেন, পড়ার পর হচ্ছে আপনি যা পড়লেন সেটা আপনি নিজের মাথায় করে রিভাইজ করেন। তাহলে দেখবেন ব্যাপারটা আপনার আউটপুটটা অনেক বেশি আসবে। তো আমরা আমাদের যে পড়াশোনাতে ছিলাম, সেই পড়াশোনাতে ব্যাক করি। আমাদের যেইখানে ছিলাম, নিউটনের ১ম সূত্র, ২য় সূত্র এগুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম। এখন নিউটনের ২য় সূত্র একটু আবার রিভিউ করি। ১ম সূত্রে আমরা কি বলছিলাম? ১ম সূত্রে বলছিলাম যে নিউটন বলে গেছে, বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়, একটা বস্তু যে স্থির আছে সে আজীবন স্থির থাকবে। যে গতিশীল আছে সে আজীবন গতিশীলই থাকবে। তো স্থির বস্তুর স্থির থাকা, গতিশীল বস্তুর গতিশীল থাকার যে ধর্ম সেটাকে আমরা জড়তা বলি। তো আমি এখানে একটা ছোট্ট জিনিস এড করব, সেটা হচ্ছে জড়তা। সো বলছিলাম ভাইয়া যা লিখবো সবকিছু আপনি নোট করবেন।
ছোট ছোট কিছু জিনিস ভাইয়া বোর্ডে লিখে ফেললাম। প্রথমটা হচ্ছে বললাম জড়তা কি, অলরেডি মুখে ডিসকাস করছি, এবার একটু বোর্ডে লিখে দিলাম। স্থির বস্তুর স্থির থাকা বা গতিশীল বস্তুর একই দিকে একই মানের গতিতে চলতে থাকা, এই ধর্মটাকে আমরা বলতেছি জড়তা। ঠিক আছে? ২ নাম্বার হচ্ছে বল। জড়তাকে চেঞ্জ করতে যা লাগে তাই হলো বল। অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুর গতিটাকে চেঞ্জ করতে যা লাগে। আর রৈখিক গতির ক্ষেত্রে জড়তার পরিমাণ হলো ভর। যেই বস্তুর ভর যত বেশি সেই বস্তুর জড়তা তত বেশি। জড়তার এক্সাম্পল কি? যেমন আপনি একটা গতিশীল বাসের মধ্যে আছেন, ড্রাইভার হঠাৎ করে ব্রেক করলো, আপনি কি ঠাস করে সামনে আগায় যান কেন? কারণ আগে তো আপনি গতির মধ্যে ছিলেন, বাসের সাথে সাথে গতিশীল ছিলেন, তো আপনার শরীরটা গতি জড়তা প্রাপ্ত হয়েছে। তো বাস যখন ব্রেক করছে তখন কি হয়েছে? আপনি বাসটা হয়তো থেমে গেছে কিন্তু আপনার বডি তো গতিশীল ছিল, আপনার বডি আগের মতো গতিতে সামনে আগায় যেতে চায়। তাই হচ্ছে দেখা গেছে বাস থেমে গেছে বাট আমার বডি সামনের দিকে হেলে যাওয়ার কারণে আমি সামনের সিটে যাই, ধাক্কা খাই। বা একটা পয়সা একটা কার্ডের উপর আছে যার নিচে একটা ছোট্ট গ্লাস। তো আমি যদি পয়সাটাকে গ্লাসের উপর থাকা কার্ডটাকে টোকা দিই, দেখা যাচ্ছে কার্ডটা সরে যায় কিন্তু পয়সাটা ঠাস করে গ্লাসের ভিতর পড়ে যায়। কেন? কারণ ওই যে পয়সাটা উপরে ছিল সে তো স্থির অবস্থায় ছিল। নিচ থেকে কার্ডটাকে টোকা মেরে গতিশীল করলেও পয়সা তো আর গতিশীল হয় নাই। সেই স্থির জড়তার কারণে সে ঠাস করে নিচে গ্লাসের ভিতরে পড়ে যায়। সো এই ব্যাপারগুলো 9-10 এ আপনারা সবাই পড়ছেন। জাস্ট এখন একটু রিমাইন্ড করে দেওয়া ছিল। তারপর আমরা যেটা পড়ছিলাম নিউটনের দ্বিতীয় সূত্র, এখানে বলা হয়েছিল কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার, এটাকে আমরা কি বলছি? ডিভিটি অফ পি। এটা হচ্ছে কি প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। এবং যেই দিকে ধাক্কা মারবো ভরবেগটা কিন্তু ওই দিকেই পরিবর্তিত হবে। যেমন আপনি একটা ফুটবলকে যদি সামনের দিকে লাথি মারেন, এই সামনের দিকে যদি লাথি মারেন তাহলে ফুটবলটা এমন না যে সামনের দিকে লাথি মারলে এটা পিছের দিকে যাবে। এটা কিন্তু হয় না। যেদিকে লাথি মারছি, যেদিকে কিক দিছি সাধারণত ওই দিকেই যায়। বা এই লোকটা, এটা একটা নষ্ট গাড়ি, এটাকে ধাক্কা দিয়ে দিয়ে সামনে নিচ্ছে, সে গাড়িটাকে সামনের দিকে ধাক্কা দিচ্ছে, ফলে গাড়িটাও কিন্তু সামনের দিকে আগাচ্ছে। অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হয় বস্তু আসলে সেই দিকেই গতিশীল হয়। ঠিক আছে? ভাইয়া ফার্স্ট পেজটা দিবেন প্লিজ। আচ্ছা আমরা ফার্স্ট পেজটা একটু 1 সেকেন্ডের জন্য দিচ্ছি। ফার্স্ট পেজটা হচ্ছে এই জায়গায়। এটা ছিল আমাদের ফার্স্ট পেজ, পেজ নাম্বার 1। এই হচ্ছে আমাদের পেজ নাম্বার 2। এই হচ্ছে আমার পেজ নাম্বার 3। এখন আমরা আসবো পেজ নাম্বার 4। তো আমরা দুই ভাবে দেখছি। একটা আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তনের হার আগের নিয়মে ক্লাস 9-10 এর নিয়মে যদি করি ডেল পি বাই টি, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখান থেকে সমানুপাতিক থেকে সমানুপাতিক একটা কনস্ট্যান্ট লাগে। ডেল পি কে আমরা বলতে পারি কি এম ইন্টু ডেল ভি, কারণ ভরবেগের পরিবর্তন মানে ভর ইন্টু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে কি থাকে? এফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু এম ইন্টু ডেল ভি বাই টি। ডেল ভি বাই টি বেগের পরিবর্তনের হার, 1 সেকেন্ডে কত করে বেগের পরিবর্তন হয়, এই জিনিসটাকে আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে এফ ইজ ইকুয়ালস টু কে এম এ, এই জিনিসটাই কি আমার ত্বরণ, তাই না? ডেল ভি বাই টি এটাই হচ্ছে আমার ত্বরণ। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি যেটা করি যে যে পরিমাণ বল 1 কেজি বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, তাকে 1 নিউটন বলে। ঠিক আছে? তো এইটা একটা ডেফিনেশন। মানুষ ভরের একক জানতো কেজি, মানুষ ত্বরণের একক জানতো মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু মানুষ বলের একক কি সেটা জানতো না। তো আমরা বলের একটা নতুন একক ধরে নিলাম, যে এককটা আইজ্যাক নিউটন স্যারের নামানুসারে নামকরণ করা হলো নিউটন। তো 1 নিউটন বলতে আসলে কতটুকু বুঝাবে? ওরা তখন বলল 1 নিউটন বলতে বুঝাবে যেই পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ তৈরি করতে পারে সেটাই হচ্ছে 1 নিউটন। এখন আপনি চিন্তা করেন, নাও আপনি চিন্তা করেন, আপনি সূত্র কি পাইছেন? F is equals to K M A, তাই না? এখন আপনি যদি বলেন 1 কেজি নিছেন, আপনি বললেন কি 1 কেজি নিছেন, কে তো আছে কে এর জায়গায়, ত্বরণ কত নিছেন? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেই পরিমাণ বল এটা করতে পারছে সেটাকে আপনি কি বলছেন? 1 নিউটন। তাহলে আপনি আলটিমেটলি কি পাইলেন? কে সমান সমান
1 নিউটন ডিভাইডেড বাই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিনস নিউটন যে কথা, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো একই কথা, অর্থাৎ কে ইকুয়ালস টু কি হবে 1। তার মানে কে ইকুয়ালস টু চলে আসতেছে আমাদের 1। কে যেহেতু আমরা নিউটন একক, যদি বলের একক নিউটন হয় তখন আমাদের কে কত হয়? তাহলে কে হয় 1 যখন নিউটন এককে বল হিসাব করা হয়। তার মানে নিউটন এককে যখন আমরা বল হিসাব করব তখন কে যেহেতু 1 হয় তখন আমরা পাচ্ছি কি, অতএব এফ ইকুয়ালস টু এম এ, কারণ কেটা 1 আকারে গুণ আকারে থাকলে 1 থাকা না থাকা একই কথা গুণের ক্ষেত্রে। এইটা একটা ওয়ে, ঠিক আছে। সেকেন্ড আরেকটা ওয়েতে আমরা সূত্রটা প্রমাণ করতে পারি। সেটা কি, আমরা পড়ে আসছিলাম এফ হচ্ছে ডিডিটি অফ পি। যারা ভেক্টর চ্যাপ্টারটা করছিলেন ভালো মতে তারা এখন ভালো ধরতে পারবেন। তাহলে এখান থেকে দেখেন আমরা কি বলতে পারি, এফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু ডিডিটি অফ এম ভি। কারণ ভর বেগকে আমরা কি বলতে পারি, ভর ইন্টু বেগ। এখন খেয়াল করে দেখেন তো ভাইয়া, আমরা মনে আছে এরকম ডিফারেন্সিয়েশন করছিলাম, দেখি কে কে এটা বলতে পারেন ভাইয়াকে, কে কে ভাইয়াকে এটা বলতে পারেন আমি একটু জানতে চাই। ডিডিটি অফ 5t স্কয়ার, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে অ্যান্সার, কে বলতে পারবেন? আমার সাথে অনেক মানুষ কানেক্টেড আছেন, আশা করি 15 সেকেন্ডের মধ্যে অনেক রিপ্লাই পাবো, কারণ আমার সাথে আপনাদের 15 সেকেন্ডের একটা গ্যাপ। ওকে 10t চলে আসছে, আলহামদুলিল্লাহ, অনেক বলছে, অনেকে বলছে, ভেরি গুড। তাহলে আপনারা কিভাবে করছেন, ওই যে ফার্স্টে 5 কনস্ট্যান্ট তাকে বাইরে আনছেন, তারপর আপনি টি স্কয়ার কে ডিফারেন্সিয়েট করছেন, তাই তো? তো আপনি যখন টি স্কয়ার কে ডিফারেন্সিয়েট করছেন তখন কি হচ্ছে 5 ইন্টু পাওয়ার 2 সামনে আসছে, পাওয়ার 1 কমছে, এখান থেকে আপনি বলছেন 10t, এই না ব্যাপারটা? তাহলে দেখেন আমরা একটা কমন জিনিস জানি, সেটা কি, যদি কোনো একটা কনস্ট্যান্ট গুণাকারে থাকে সেই কনস্ট্যান্টটা কি হয়, বাইরে চলে আসে। যদি কোনো একটা কনস্ট্যান্ট গুণাকারে থাকে সেটা হচ্ছে এইভাবে বাইরে চলে আসে। তাহলে দেখেন আমার এমটাও তো একটা কনস্ট্যান্ট, এম যেহেতু একটা কনস্ট্যান্ট তাহলে এমটা কি হবে, এমটা বাইরে চলে আসবে। তাহলে এম ইনটু আমরা বলতে পারি কি ডিডিটি অফ ভি। এখন খেয়াল করেন ডিডিটি অফ ভি এটা কি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার, একদম তাৎক্ষণিকভাবে পরিবর্তনের হার, 100% অ্যাকুরেট পরিবর্তনের হার। তো বেগের 100% পরিবর্তনের হার, অ্যাকুরেট পরিবর্তনের হার, সেটাকে আমরা কি বলি, ত্বরণ বলে থাকি। তাহলে আবারও কি পাইলাম, এফ ইকুয়ালস টু কে এম এ। সো নিউটন এককে যদি আমরা যাই তখন আমরা কি পাবো, কে ইকুয়ালস টু 1 পাবো, এটা আগেই প্রমাণ করছি। তখন আমরা পাবো অতএব এফ ইকুয়ালস টু এম এ। তাহলে আমরা আগে ছোটবেলায় এক নিয়মে শিখছিলাম, সেটাও আমি আগের স্লাইডে দেখাইছি। আর এখন বড় হয়েছি, এখন আর আমাকে নর্মাল নিয়মে করলে হবে না, এখন কিন্তু আমাকে এই নিয়মেই করতে পারতে হবে। সো ইন দ্য মিন টাইম ছোট্ট আরেকটা ঘটনা বলি নিউটন সংক্রান্ত। যেই নিউটনের নামে আপনারা চ্যাপ্টারটা পড়তেছেন সেই নিউটন কিন্তু এই ক্যালকুলাসেরও আবিষ্কারক। ক্যালকুলাস যেই ওয়েতে আমরা করলাম ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, এগুলো হচ্ছে ক্যালকুলাসের পার্ট, তাই না? ম্যাথমেটিক্স একটা স্পেশাল পার্ট হচ্ছে ক্যালকুলাস, এবং ক্যালকুলাসের আবিষ্কারক বলা হয় দুইজনকে, একজন হচ্ছে লিবনিজ আর একজন হচ্ছে নিউটন। সো যদিও লিবনিজকে প্রকৃত আবিষ্কারক, নিউটনকে বলা হয় অনেক সময় চুরি করছে, বাট নিউটনের এত এত কাজ দেখে বোঝা যায় যে নিউটন আসলে নিজেও সেই সক্ষমতা রাখে যে সে নিজেও হচ্ছে ক্যালকুলাসের মতো ফিল্ডকে ডিসকভার করার সক্ষমতা তার অবশ্যই ছিল। সো এইগুলোর পিছনে কিন্তু আমাদের সায়েন্টিস্ট যে নিউটন, সেই নিউটনেরও অবদান আছে, ঠিক আছে। একজন অনেকক্ষণ ধরে বলছিল ভাই আগের স্লাইডটাতে একটু যান। সো এই যে আগের স্লাইড, যারা 9-10 এই চ্যাপ্টারটা অত ডিটেলসে পড়েন নাই তারা হয়তো 9-10 এই জিনিসগুলো ছিল হয়তো দেখেন নাই। অনেকেই একটা কোশ্চেন থাকে না মনের মধ্যে যে ভাইয়া এফ ইকুয়ালস টু কে এম এ, কে জানি হুট করে 1 বসায় দেয়, কোত্থেকে আসে না আসে। ভাইয়া কিন্তু এটার ব্যাখ্যা দিছি যে কেন কে এর ভ্যালু 1 বসে। এটা নিউটন এককে শুধুমাত্র 1 হবে, অন্য কোনো এককে 1 হবে না। আমি আপনাদেরকে বলে আরো একক দেখাবো, ডাইন একক দেখাবো, বা অন্য আরো একক যেমন হচ্ছে ওয়েট একক আছে, অন্যান্য অনেক একক থাকতে পারে। সো সেই সব এককের ক্ষেত্রে কিভাবে কাজ করে ওইটা হচ্ছে ডিটেলসে পরবর্তীতে দেখানো হবে। আপাতত আমরা এই জিনিসগুলো দেখলাম। আচ্ছা, এখন নিউটনের তৃতীয় সূত্র। তো বেসিক্যালি এই তিনটা সূত্র বলা আমাদের আজকের কাজ না, জাস্ট এগুলো আপনাদেরকে একটু পরিচয় করায় দেওয়া।
এগুলোর পর থেকে আসলে চ্যাপ্টারটা শুরু হয়। এগুলো জাস্ট ইন্ট্রোডাকশন। তৃতীয় সূত্র আপনারা জানেন, নিউটনের তৃতীয় সূত্র বলছে প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ এই বইটা কি করছে, তার ওজন সমান বল দিয়ে মাটিকে ধাক্কা মারতেছে, মাটিও কি সমান পরিমাণ বল দিয়ে বইকে উপরের দিকে ধাক্কা মারবে। তো এখানে ৩টা বিষয় মনে রাখার মতো আছে। কয়টা বিষয় ভাইয়া? ৩টা বিষয়। ১ নাম্বার বিষয় হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মান সমান। এইটা হচ্ছে ১ নাম্বার ইস্যু। ২ নাম্বার কি? ক্রিয়া ও প্রতিক্রিয়ার দিক বিপরীত। দিকটা হচ্ছে অপোজিট। এটা হচ্ছে ২ নাম্বার ইস্যু। ৩ নাম্বার ইস্যু হচ্ছে ক্রিয়া যতক্ষণ থাকে প্রতিক্রিয়া ঠিক ততক্ষণই থাকে। যতক্ষণ ক্রিয়া থাকে ঠিক ততক্ষণই প্রতিক্রিয়া থাকে। ৪ নাম্বার কি বললাম ভাইয়া? এগুলো হচ্ছে তৃতীয় সূত্রের বৈশিষ্ট্য বা ইনসাইট। আপনি ইনসাইট লিখে রাখতে পারেন। ৪ নাম্বার কি বলবো? ৪ নাম্বারে মাত্র মাথায় থেকে আইসে আবার মাথা থেকে চলে গেল। সেটা হচ্ছে আচ্ছা, মনে পড়ছে। কিভাবে এটাকে প্রকাশ করা যায়? হুম। তো আমরা ৪ টা পয়েন্ট লিখলাম, খুবই স্পেশাল পয়েন্ট। প্রথম কথা, সবাই জানে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটার মান সমান। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দিকগুলো হচ্ছে অপোজিট। ৩ নাম্বার, যতক্ষণ ক্রিয়া থাকে ঠিক ততক্ষণই প্রতিক্রিয়া থাকে। যখন আপনার ক্রিয়াটা চলে গেছে, সাথে সাথে প্রতিক্রিয়াটা অফ হয়ে যাবে। মানে ধরেন আমি কোনো কারণে আমার শিখর উপর অনেক মেজাজ গরম হইলো, তো আমি কি করবো? ধরেন শিখর বোর্ডে ধাস করে একটা ধাক্কা মারলাম, ঠিক আছে? শিখর একটা বোর্ডে ধাক্কা মারা মানে কি? শিখর হাজার হাজার স্টুডেন্টের অন্তরে ধাক্কা মারা, তাই না? তো ধরেন ধাক্কা মারলাম, তাহলে কি হবে? যতক্ষণ ধাক্কা মারবো ততক্ষণ কি বোর্ডটাও আমার হাতে একটা প্রতিক্রিয়া দিতে থাকবে। যখন আমি হাত সরাই ফেলবো তখন কিন্তু বোর্ডও আমাকে আর প্রতিক্রিয়া দিবে না। যতক্ষণ ক্রিয়া থাকে ততক্ষণই প্রতিক্রিয়া থাকে। এবং লাস্ট অফ অল, ক্রিয়া প্রতিক্রিয়া কখনো একই বস্তুর উপর কাজ করে না। যেমন আপনি চিন্তা করেন, এই জায়গায় ক্রিয়া কাজ করতেছে কার উপর? আমি যদি একটু অন্য কালার দিয়ে বলি বুঝতে পারবেন ভালো। ক্রিয়া বই দিচ্ছে মাটিকে, প্রতিক্রিয়া মাটি দিচ্ছে বইকে। ঠিক আছে? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। ক্রিয়া কাজ করতেছে মাটির উপর, প্রতিক্রিয়া কাজ করতেছে বইয়ের উপর। ঠিক আছে? তাহলে এই ব্যাপারগুলো আমরা জেনে নিলাম। আচ্ছা, এবার আসেন, এখন থেকে আমি আর স্লাইডে পড়াবো না। আপনারা নিশ্চয়ই অনেকেই মিস করতেছিলেন, কোথায় চলে গেল শুভ ভাইয়া সেই ব্ল্যাঙ্ক স্লাইড। তাই তো, শুভ ভাইয়া ইজ ব্যাক, ফিজিক্স ইজ ব্যাক। এখন থেকে শুরু হবে আমাদের আসল ফিজিক্সের খেলা। ঠিক আছে? তাহলে আমরা আমাদের সেই ফিজিক্সের জার্নি শুরু করব। আমাদের প্রথমে যেটা নিয়ে দেখতে হবে সেটা হচ্ছে কি, ভরবেগের সংরক্ষণ সূত্র। এবং এখান থেকেই মূলত আমাদের অ্যাপ্লিকেশন সব শুরু হবে। সো ভরবেগের সংরক্ষণ সূত্রকে আপনি দুই ভাবে চিন্তা করতে পারেন। আমরা নরমালি প্রুফ তো এত দরকার নাই যদিও, তবে হ্যাঁ সংক্ষেপে দেখাই যে m1 m2 দুইটা ভরের বস্তু আছে, ও যাচ্ছিল u1 বেগে, ও যাচ্ছিল u2 বেগে।
ঠিক আছে, তারা যায় ধাক্কা খাইলো, ও হচ্ছে F1 বল অ্যাপ্লাই করলো, ও F2 বল অ্যাপ্লাই করলো, তারপর তারা পরিবর্তিত বেগে চলতেছে, M1 M2, সে যাচ্ছে V2 বেগে, সে যাচ্ছে V1 বেগে, সবগুলাই ভেক্টর, সো সাইন দিতে হবে। সো আমরা তখন ভরবেগের সহগ সূত্র অ্যাপ্লাই করি। আগে তো ছোটবেলায় একরকম প্রমাণ শিখছেন তাই না, যে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী ছিল, F1 ইকুয়ালস টু মাইনাস F2। সো F1 কার উপর অ্যাপ্লাই হচ্ছে, F1 বলটা অ্যাপ্লাই হচ্ছে M2 এর উপর, আর F2 টা কার উপর অ্যাপ্লাই হচ্ছে, M1 এর উপর। যেহেতু F1 টা M2 এর উপর অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটা হবে হচ্ছে M2A2, আর F2 টা কার উপর অ্যাপ্লাই হচ্ছে, M1 এর উপর, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস M1A1। তখন আমরা বলতে পারি M1A1 প্লাস M2A2 ইকুয়ালস টু 0। তাহলে M1A1 মানে কি, V1 মাইনাস U1 ডিভাইডেড বাই T প্লাস M2, এখানে কি আসবে, V2 মাইনাস U2 ডিভাইডেড বাই T ইকুয়ালস টু 0। তাহলে এখানে T গুলোকে বাদ দিলে আলটিমেটলি সাজায় লিখলে চলে আসে M1U1 প্লাস M2U2 ইজ ইকুয়ালস টু M1V1 প্লাস M2V2। ঠিক আছে, এই তো আমরা ছোট্ট করে আমাদের সেই প্রমাণখানা সেরে ফেললাম। এখন দেখেন, বলবেন ভাইয়া এগুলা তো 19-এ এইভাবে পড়ছি, ইন্টারেও কি ভাইয়া এভাবেই করতে হয়, বা ইন্টারেও কি আসলে করার নিয়ম এরকম? অ্যান্সার হচ্ছে না, ইন্টারে ভাইয়া ব্যাপারগুলো এইরকম হয় না। কিভাবে হয় না? আচ্ছা ভাইয়া, আমি যদি আপনার মতো হতে পারতাম তাহলে আমি তখন হতাম। আচ্ছা, সাইদ সুন্দর কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমাকে একজন বলছে ভাইয়া মাইনাস এফ কেন, কারণ কি দেখেন, M1 ভর বস্তুটা M2 কে ধাক্কা মারছে, এটা কি ক্রিয়া, তাহলে প্রতিক্রিয়াটা কি মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ আপনি এই দিকটাকে যদি প্লাস ধরেন তাহলে এই দিকটা কি মাইনাস হবে। আমাদের দিক চিন্তা করেন, এই দিকটা যদি পজিটিভ দিক হয়, এই দিকটা কি দিক হয়, নেগেটিভ দিক হয়। এই কারণে হচ্ছে একটা প্লাস হইলে একটা মাইনাস, অর্থাৎ এটা F1 যদি প্লাস হয় F2 টা মাইনাস হবে, এই জন্য মাইনাস দেখতে হয়েছে। ঠিক আছে, ওকে। এখন দেখেন, আমাদের এই সূত্রটা চাইলে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এই সূত্রটা আমরা চিন্তা কর, মানে কিভাবে ক্যালকুলাস দিয়ে এটা সলভ করতে পারি। দেখেন, আমরা যদি ক্যালকুলাস, মানে এটাকে আমি বললাম হচ্ছে অ্যানাদার ওয়ে, একটা কাজ করি, এই জিনিসটাকে অন্য একটা কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো আমার অনেক সময় মনে হয় যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যখন হচ্ছে যে পড়াশোনা করি, অনেক সময় এরকম হয় না যে ভাই একটা ম্যাথ করছি, এটার অ্যান্সারটা সলিউশনটা দেওয়া নাই, তো আমরা খুব মানে অস্থির হয়ে যাই, ভাই এটা সলিউশনটা কেন দেওয়া নাই, যদি এটা সলিউশনটা থাকতো, আমি করছি আমার অ্যান্সার আসছে 12 কিন্তু উত্তরে দেওয়া আছে 22, আমারটা কেন মিলতেছে না, আমরা এটা নিয়ে হতাশ হয়ে যাই, অস্থির হয়ে যাই। সলিউশনটা কেনার জন্য বাজারে কোন গাইড কিনতে হবে, প্রতিদিন জানেন আমার ফোনে অনেকগুলো মেসেজ আসে যে ভাই আমি ইন্টার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি 26 ব্যাচ, ভাই আমি কোন গাইড কিনলে ভালো হয় ফিজিক্সের জন্য, ভাই আমি ম্যাট্রিক পরীক্ষা দিব সামনে, কোন গাইডটা ভালো হয়, প্রচুর ম্যাথ, প্রচুর কমেন্ট আসে, এরকম কমেন্ট বলতে মেসেজ আসে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। তো দেখেন, আমাদের যারা বড় বড় সায়েন্টিস্ট ছিল, নিউটন বা হচ্ছে যে অ্যারিস্টোটল, বা হচ্ছে চিন্তা করেন আলবার্ট আইনস্টাইন, টেসলা, তো ওনারা যে প্রবলেম সলভ করছে, ওই প্রবলেম কি ছিল, জগতের বড় বড় প্রবলেম, লাইক হচ্ছে একটা গ্রহ আরেকটা গ্রহ চারপাশে ঘুরতেছে, কি বেগে ঘুরতেছে, কি উচ্চতার সাথে ঘুরতেছে, বা হচ্ছে যে ওইখানে কি সূত্র কাজ করতেছে, কতটুকু সময় লাগে ওইটা ঘুরতে। তো ওরা ভাইয়া নিউটন যখন আবিষ্কার করছে, নিউটন কাকে দেখে অঙ্কটা মিলাইছিল, নিউটন কাকে দেখে সূত্রটা মিলাইছিল, তার তো আসলে কোনো মিলানোর কিছু ছিল না। জগতে এরকম কেউ আসেই নাই যে এই পর্যন্ত এখন পর্যন্ত মিলাইতে পারছে। তো ওকে যেটা করতে হয়েছিল সেটা হচ্ছে, ও হচ্ছে একা আগাইতে হয়েছে একটা শক্তি নিয়ে। ও একটা কনফিডেন্স ছিল মনের মধ্যে, আমি আগাই, আমার রুলস ঠিক থাকলে, আমার বেসিক ঠিক থাকলে কিছু একটা আমি বের করতে পারবো। তো আপনি পরীক্ষার হলে অনেক সময় এরকম হবে, আপনি অ্যান্সার কি বা অ্যান্সারের সিচুয়েশনটা কি, বা অ্যান্সারটা হয়েছে কি হয় নাই, আপনি এটা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আপনার মনে
এই জিনিসটা গ্রো করতে পারতে হবে যে ভাই আমি যেহেতু প্রত্যেকটা লাইনের পর প্রত্যেকটা লাইন লজিক মেনটেন করে গেছি, এই লাইনটা ঠিক ছিল তার পরের লাইনটা ঠিক আছে, এভাবে আগায় আগে আমি সামনে গেছি। সো আমার অ্যান্সারটা ভুল হইতে পারে না, আমি যাই করব সেটাই রাইট। এই কনফিডেন্সটা যদি নিজের মধ্যে গ্রো করতে পারেন, তাহলে পরীক্ষার হলে আপনি নিজেকে কখনো নার্ভাস ফিল করবেন না। আমি বুয়েট অ্যাডমিশন টেস্ট যখন দিয়ে বের হই, বুয়েট ভর্তি পরীক্ষা দেওয়ার পর ৬০টা কোশ্চেন ছিল বুয়েট অ্যাডমিশন টেস্টের দিন। ৫৭টার মতো অ্যান্সার করছিলাম। সো আমার ৫৭টা অ্যান্সার করার পর আমাকে যদি জিজ্ঞেস করে ভাই কে কয়টা হইছে, আমি মোটামুটি কনফিডেন্স এর সাথে বলতাম যে ৫৫টার মতো হইছে মনে হয়। তো পরে আমি অনেক পরে জানতে পারছি ১-২ বছর পরে যখন আমরা বুয়েটে ক্লাস করতেছি, এক স্যার বলছিল যে সর্বোচ্চ যে পাইছে সে হচ্ছে ৪৮১ পাইছে। মানে ৬০০ র মধ্যে ৪৮১। মানে যে ফার্স্ট হইছে বুয়েটে সেও ৪৮১ পাইছে। আর আমি তখন চিন্তা করছিলাম কি আমি হচ্ছে ৫৭০ অ্যান্সার করছি, ৫৫০ মনে হয় আমি পাবো। অথচ নিশ্চয়ই আমি ৪৭০ এর কাছাকাছি পাইছি, যেহেতু আমি ১২তম হয়েছিলাম। হয়তো যে ফার্স্ট হইছে সে ৪৮১ পাইলে আমি ৪৭০, ৬৫ এরকম কিছু একটা পাইছি। দেখেন আমি পরীক্ষার হলের মধ্যে অনেকগুলাই হয়তো অ্যান্সার মিলেও নাই। কিন্তু আমি ওইটা নিয়ে বদার্ড ছিলাম না। আমি চিন্তা করছি কি যে মিলুক আর না মিলুক, আ ওইটা আ আমি কনফিডেন্ট যে হ্যাঁ, এটা হইছে। আমি করছি তার মানে হইছে। ওই কনফিডেন্সটা ছিল বলে আমি আরেকটা প্রবলেম খুব দ্রুত রিড করতে পারছিলাম। চিন্তা ভাবনা করতেছিলাম। ওটা দিয়ে লজিকটা লিখতে পারছিলাম। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অনেক কিছু আপনি শিখতেছেন। একদিন একটা শিখতেছেন, আগামীকালকে আরেকটা। অসংখ্য জিনিস আপনার মাথার মধ্যে ঢুকতেছে। সো আপনার মনে কিছুদিন পরপরই এই অনুভূতিগুলো জাগবে। আচ্ছা এটা এখানে কি ছিল, এটা ওইখানে কি ছিল। কনফিউজ থাকবেন না। যা মনে আসে, মাথায় যা মনে আসে সেটাকেই সত্য চিন্তা করে লিখতে থাকেন। যদি কখনো ভুল হয়, খাতা যখন দেখবে তখন তো ওই ভুলটা ধরা পড়বে। ওই ভুল ধরা পড়লে ওই সময় আপনার মাথায় ওটা অটো কারেক্ট হয়ে যাবে। আপনি প্রতিটা লাইনে যদি এভাবে চিন্তা করেন, আচ্ছা এই লাইনটা সঠিক না বেঠিক, সঠিক না বেঠিক। এরকম চিন্তা করে কনফিউশন রেখে যদি আপনি আগান, আপনি পরীক্ষা হলে ভালো করতে পারবেন না। আপনার একটা অঙ্ক সলভ করতে অনেক সময় লাগবে। পরের অঙ্কের জন্য মাথা ভয়ে কাজ করবে না। আপনার যে রিয়াল ফাইটটা সেটা আপনি নিতে পারবেন না। সো যা করেন, যেটা করেন অলওয়েজ কনফিডেন্স সাথে কাজ করবেন। ঠিক আছে? চলেন আমরা এবার অ্যানাদার ওয়ে দেখি। কয়েকটা কোশ্চেন আমার কাছে ইন দ্য মিন টাইম কমেন্টে আসছে যে ভাইয়া F2 সমান M1 A1 কেন? M2 A2 না কেন? কারণ F1 বলটা কার উপর প্রযুক্ত হইছে? F1 এপ্লাই হইছে M2 এর উপর। F2 এপ্লাই হইছে কি? M1 এর উপর। তাহলে F2 টা কাকে এফেক্ট করতেছে? M1 কে। তাহলে F2 এর সাথে M1 এর সম্পর্ক। এজন্য M1 A1 লিখছি। এবার ধরতে পারছেন? তাহলে চলেন অ্যানাদার ওয়ে। আমরা এখানে কি পাইছিলাম? প্রথমত আমরা পাইছি F1 ইকুয়ালস টু মাইনাস F2। বা আমরা এখান থেকে বলতে পারি যে ভাইয়া F1 প্লাস F2 ইকুয়ালস টু 0, তাই না? F1 প্লাস F2 ইকুয়ালস টু 0 প্লাস আমরা এখানে কি বলতে পারি? F1 মানে কি? ডিডিটি অফ F1 টা কার উপর অ্যাপ্লাই হয়েছে? M2 এর উপর। ডিডিটি অফ P2, P2 মানে কি? M2 এর ভরবেগ। প্লাস এখানে বলতে পারি কি? F2 বল কার উপর অ্যাপ্লাই হয়েছে? F2 বল অ্যাপ্লাই হয়েছে M1 এর উপর। তাহলে এটা হচ্ছে P1 মানে ১ নাম্বার বস্তু বা M1 ভরের বস্তুর ভরবেগ। তাহলে দেখেন এই দুটা যেহেতু পাশাপাশি আছে, তাহলে আমরা কি বলতে পারি? কমন নিতে পারি ডিডিটি অফ P1 প্লাস P2, তাদের সমষ্টিটা হচ্ছে 0। কারণ যেহেতু কমন নেওয়া যায়, আমরা তো জানি যে আপনারা এরকম করছেন না যে ভাইয়া ডিডিটি অফ, বা এভাবে বলি ddx অফ 2x টু দি পাওয়ার 4 প্লাস সাইন এক্স, এরকম আপনাদেরকে করাইছিলাম ভাইয়া অঙ্ক। আপনারা তখন কি বলতেন? ddx অফ 2x টু দি পাওয়ার 4 প্লাস ddx অফ সাইন এক্স, এভাবে বলতে পারতেন। সো দুইটা আলাদা থাকলে একত্রে করা যায়, একত্রে থাকলে আলাদা করা যায়। তো আমাদের এখানে আলাদা আলাদা ছিল, আমরা একত্রে করে ফেললাম। ঠিক আছে? এখন আপনি দেখেন, আচ্ছা এইটুকু পর্যন্ত কাদের কাদের ক্লিয়ার ভাইয়া একটু কমেন্ট করেন তো। যেমন আব্দুর রহমান অনেকবার বলতেছে ভাইয়া F1 এ DP1, F2 তে DP হবে না। না হবে না কেন? F1 টা কার উপর অ্যাপ্লাই হচ্ছে? M2। M2 এর ভরবেগ কত? P2। দ্যাটস ওয়াই F1 লেখার সময় P2 লিখছি। F2 বল কার উপর অ্যাপ্লাই হচ্ছে? M1 এর উপর। M1 টা M1 টার কারেসপন্ডিং ভরবেগ, M1 এর ভরবেগ কত? P1। কিন্তু F2 এর জায়গায় P1 লিখছি। এই যে আমাকে প্রায় কয়েকশো মানুষ অলরেডি কমেন্ট করে ফেলছে। মানে সেকেন্ডের মধ্যে 30-40টা কমেন্ট আসছে। ক্লিয়ার। থ্যাংক ইউ সবাইকে যারা কমেন্ট করছেন। এখন তাহলে আপনি খেয়াল করেন, আপনি এর পরের লাইনে কি বলতে পারেন? এর পরের লাইনে ভাই আপনি বলতে পারেন, আচ্ছা আমাকে বলেন তো, দেখি কে বলতে পারেন, কাকে ডিফারেন্সিয়েট করলে 0 পাওয়া যায়? কুইজ। কাকে ডিফারেন্সিয়েট করলে 0 পাওয়া যায়? মনে আছে? আপনারা ওই যে পড়তেন ভাইয়া ddx অফ 10
ইকুয়ালস টু 0 বা ডিডি এক্স অফ 50 ইকুয়ালস টু 0, কোন একটা কনস্ট্যান্টকে যখন ডিফারেন্সিয়েট করেন তখন 0 চলে আসে। তাহলে মাঝখানে যদি আপনার একটা কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 আসে। তখন দেখেন এই দুইটা যোগফলকে ডিফারেন্সিয়েট করলে 0 আসতেছে। এইখান থেকে কি বুঝবো? অতএব P1 প্লাস P2 ইকুয়ালস টু ধ্রুবক। এই দুটা ধ্রুব মানে কি? P1 কি ছিল? P1টা ইনিশিয়ালি যেটা ছিল সেটা হচ্ছে P1i, আর P2 ইনিশিয়ালি ছিল হচ্ছে P2i। মানে আদিতে কি ছিল এটাকে ইনিশিয়াল বলতেছি, মাথায় রাখবেন। I মানে হচ্ছে ইনিশিয়াল আর F মানে হচ্ছে ফাইনাল, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবো। তাহলে P1i P2i ইজ ইকুয়ালস টু P1f প্লাস P2f। ওকে, তাহলে P1i কি? P1i হচ্ছে ওই যে M1 U1, P2i কি? M2 U2 ইকুয়ালস টু P1 ফাইনাল, ফাইনালি ভরবেগটা কত হয়েছে? M1 V1, আর P2 ফাইনাল মানে কি? M2 V2। তাহলে খেয়াল করেন, আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আপনি দুই ওয়ে, যে কোনো ওয়েতেই কিন্তু ভরবেগের সহগ সূত্র কি সেটা বুঝে ফেলতে পারবেন। ঠিক আছে, বাম পাশের 1 2 3 4 5, 5 নাম্বার লাইনটা বুঝেন নাই। 5 নাম্বার লাইনটা কিছুই নাই, উভয় পক্ষ থেকে টি কে গুণ করছি, উভয় পক্ষে টি গুণ করলে আমার নিচেরটা চলে যাবে। তারপর জাস্ট M1 V1 মাইনাস M1 U1 একটু সাজাই লিখছি, প্লাস মাইনাস গুলাকে ওই পাশে নিছি, প্লাস গুলাকে এই পাশে রাখছি, ফলে এই সূত্রটা চলে আসছে। ঠিক আছে, ওকে। উইল বি আ বুয়েটিয়ান, ঠিক আছে। সে কমেন্ট করছে ভাইয়া ছোটবেলা থেকে শিখতেছি F1 ইকুয়ালস টু M1 A1। হ্যাঁ, ছোটবেলা থেকে শিখতেছেন, আজকে আপনি নতুন জানলেন। যেটা কি জানলেন? যে আপনি F1 যার উপর অ্যাপ্লাই হবে সেটার ভর ইনটু সেটার ত্বরণ। F1 টা কার উপর অ্যাপ্লাই হইছে? M2 এর উপর, তাই M2 ইনটু A2। যদি আমি এইটাকে F2 ধরতাম, এটাকে F1 ধরতাম, তাহলে আবার উল্টা আসতো। যেটা ধরছি সেইভাবেই হচ্ছে হবে। এখন অনেকে আমাকে বলছেন যে ভাইয়া আপনি এইটা লিখছেন, ঠিক আছে বুঝছি যে P1 প্লাস P2 ইকুয়ালস টু ধ্রুবক, এইটুকু পর্যন্ত ভাইয়া বুঝতে পারছি, কিন্তু এর পরের লাইনটা বুঝি নাই। সো এটা কোনো সমস্যা নেই, ভাইয়া তো আছি। আমরা কি বলছি? P1 প্লাস P2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা বললাম তাই না? তার মানে কি শুরুতে শুরুতে ভর, মানে এই দুইটা কি ভরবেগের সমষ্টি। এটা হচ্ছে 1 নাম্বার বস্তু, এটা 2 নাম্বার বস্তুর ভরবেগের সমষ্টি। এটা ধ্রুবক, তার মানে আগেও যা থাকবে পরেও তা থাকবে। আগে কি ছিল? আগে ছিল M1 U1, মানে আপনি যদি আদিতে বলেন ইনিশিয়াল P1 ইনিশিয়াল প্লাস P2 ইনিশিয়াল, এটা হচ্ছে আদিতে ভরবেগ কত ছিল, আর P1 ফাইনাল P2 ফাইনাল, শেষে তাদের ভরবেগ কত। তো ভরবেগের সমষ্টি সেটা ধ্রুবক, ধ্রুবক মানে কি আগে যা পরে তা, কখনো এটা পরিবর্তন হয় না। ওইখান থেকেই লিখছিলাম M1 U1 প্লাস M2 U2 ইকুয়ালস টু M1 V1 প্লাস M2 V2। তো আদি ভরবেগ শেষ ভরবেগ, এইভাবে ব্যাপারগুলোকে আমরা লিখে ফেলছি। তো এইটুকু পর্যন্ত ভাইয়া দুই ওয়েতে দেখাইলাম। এই দুই ওয়েতে কে কে ধরতে পারছেন ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবেন। ওকে, অনেকগুলো ক্লিয়ার চলে আসছে, ডান ডান। ঠিক আছে, সূত্রের প্রমাণ কি লাগবে? কখনো লাগবে না। তাহলে আমি কেন পড়াচ্ছি? যেন আইডিয়া বা কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে যা যা শিখলাম এতক্ষণ যা ছিল সবই ছিল আবেগের কথা, এখন বলবো বাস্তবতা। তো আমরা এখন চলেন, প্রমাণটা লাগবে না, বাট আমরা প্রমাণটা কিভাবে করতে হয় সেটাও বেসিকটা জেনে নিলাম। তো আগের স্লাইড অনেকে দেখতে চাইছেন, এই জেনেন আগের স্লাইড আপনার জন্য ওপেন করে দিলাম। দুইটা ওয়েতেই কিন্তু ভাইয়া দেখাইছি, দুইটা ওয়েতে আপনি চাইলে এই জিনিসগুলো ধরে ফেলতে পারেন। কেউ যদি চান স্ক্রিনশট রাখতে, এটা একটা সুন্দর স্লাইড, চাইলে স্ক্রিনশট রাখতে পারেন।
ভাইয়া কারেন্ট না থাকার কারণে জয়েন করতে পারিনি, এখন থেকে পড়লে কি পারবো? পারবেন, কোনো সমস্যা নেই। ডান, ডান। ফিজিক্স দেখলে আমার জ্বর আসে। সাদিয়া আঞ্জুম। কেন ভাইয়া, ফিজিক্স কি দোষ করছে? ফিজিক্স দেখলে কেন জ্বর আসবে? ফিজিক্স দেখতে জ্বর নেমে যাবে। কারণ এই যে জ্বর মাপার যে থার্মোমিটার, এটাও কিসের আবিষ্কার? ফিজিক্সের, তাই না? তো আপনি জ্বর মাপবেনও তো ফিজিক্স দিয়ে, ফিজিক্স দেখলে জ্বর আসলে কেমনে হবে? ওকে, আমাকে একজন বলছে ভাইয়া ডিডিটি কই গেল? ডিডিটি কই গেল? আপনি কোন একটা দেখেন, ডিডিটি অফ এই দুইটার যোগফল ইকুয়ালস টু ধ্রুব। কাকে ডিফারেন্সিয়েট করলে ধ্রুব পান? কনস্ট্যান্ট কে। আমার ভিতরে যেই জিনিসটা, সেই জিনিসটা অবশ্যই একটা কনস্ট্যান্ট ছিল, নাহলে তো জিরো আসতো না। তো আমি একটু পুরো জিনিসটা রিভিউ করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আমরা প্রমাণ করা শুরু, প্রথম প্রমাণটা সবাই জানেন, ডাজেন্ট ম্যাটার। সো সেকেন্ড প্রমাণটা অনেকের হয়তো নতুন দেখতেছেন, তাই আমরা একটু সেকেন্ড প্রমাণটা নিয়ে কথা বলি। প্রথমে দেখেন, M1 ভর বস্তুটা M2 কে আঘাত করতেছে, এটা হচ্ছে ক্রিয়া F1, আর M2 হচ্ছে M1 কে প্রতিক্রিয়া দিচ্ছে, এটা হচ্ছে F2। ক্রিয়া প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী, তাই F1 = -F2। তো আমি এক পাশে নিয়ে আসলাম, F1 আর F2 যোগফল হচ্ছে 0। ঠিক আছে, এবার দেখেন ডিডিটি অফ P2, আমরা বলছিলাম F1 টা যেহেতু M2 এর উপর অ্যাপ্লাই হচ্ছে, F মানে কি? ডিডিটি অফ P, ওই যে নিউটনের দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তো ডিডিটি অফ P এটাই হচ্ছে F। তাহলে F1 হচ্ছে ডিডিটি অফ, এটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে? M2, দ্যাটস ওয়াই এখানে P2। F2 কার উপর অ্যাপ্লাই হচ্ছে? M1, তাই এখানে হচ্ছে F2 = ডিডিটি অফ P1। এখন আমার যেহেতু দুইটাই নিচে ডিডিটি, তো আমি ডিডিটি কমন নিলে P1 + P2 এটার যোগফলটা = ধ্রুবক। কাকে ডিফারেন্সিয়েট করলে শূন্য পাওয়া যায়? কনস্ট্যান্টকে। যেহেতু এই P1 P2 যোগফলকে ডিফারেন্সিয়েট করলে শূন্য পাওয়া যায়, তার মানে অবশ্যই কি ছিল? ভিতরের যোগফলটা একটা ধ্রুব সংখ্যা ছিল, একটা ধ্রুবক ছিল। এই জন্য পরের লাইনে যখন গেছি তখন আমি বলছি যে অবশ্যই এই দুইটা যোগফলটা ধ্রুব হবে, নয়তো ডিফারেন্সিয়েট করলে জিরো আসতো না। তাহলে এই দুইটা ধ্রুব মানে কি? এদের যোগফল আগেও যা, পরেও তা, মানে সংঘর্ষের আগেও যোগফল যা থাকবে, সংঘর্ষের পরেও যোগফলটা হুবহু তা থাকবে। তো সংঘর্ষের আগে এটাকে বলছি ইনিশিয়াল, এই যে আই দ্বারা ইনিশিয়াল। সংঘর্ষের পরে এটা হচ্ছে এফ, মানে ফাইনাল। সো আগের P1 P2 যোগফল P1I + P2I, আর পরের যোগফল P1F পরে P2F। এই দুইটা যোগফলের সমষ্টি আগেও যা, পরেও তা। এবার P1I এটা মানে কি? এক নাম্বার বস্তুর বা M1 বস্তুর আদি ভরবেগ, মানে M1 U1। P2I 2 নাম্বার বস্তুর আদি ভরবেগ M2 U2। P1F 1 নাম্বার বস্তুর শেষ বেগ, শেষ ভরবেগ M1 V1। আর P2F 2 নাম্বার ভরের বস্তুর শেষ ভরবেগ M2 V2। ঠিক আছে, এইভাবে পুরো সূত্রটা আসছে। এতক্ষণ যা দেখলাম সব ছিল হচ্ছে আমাদের পড়া, থিওরি। এবার আসবো আসল খেলায়। চলেন আমরা একটা ছোট্ট প্রবলেম সলভ করব। 1 নাম্বার প্রবলেমটা খুবই সিম্পল, আপনারা সবাই করে আসছেন, আমরা জাস্ট একটু রিহার্সালের জন্য করব। আপনারা সবাই এই অঙ্ক পারেন, আমি জানি। কোশ্চেন, প্রশ্ন ছিল একটা স্থির নৌকা থেকে একজন লোক এত বেগে লাফ দিছে, লাফ দেওয়ার পর নৌকাটা কোন দিকে কত বেগে যাবে। তো এই টাইপের প্রবলেম যখন আমরা সলভ করব, যে কোনো একটা দিককে আমার পজিটিভ ধরতে হবে, তাহলে অপর দিকটা নেগেটিভ। সো আমি ধরতেছি এই দিকটা হচ্ছে নেগেটিভ, তার মানে এই দিকটা হচ্ছে পজিটিভ, তাই তো? এখন তাহলে চিন্তা করেন, আমরা সেই ভরবেগের সহনক সূত্র অ্যাপ্লাই করব। সূত্র কি? M1 U1 + M2 U2 = M1 V1 + M2 V2। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই এখানে কি ভেক্টর সাইন দেওয়া লাগবে U1 V1 এগুলোর উপর?
অ্যান্সার হচ্ছে না দিলেও কোনো সমস্যা নাই। কেন? কারণ হচ্ছে আপনি দেখেন, আপনার এখানে এক রেখা বরাবর না? একটা রেখা বরাবর যদি গতিশীল থাকে তাহলে একটা প্লাস হলে আরেকটা মাইনাস। দিকের ব্যাপারটা কিন্তু অলরেডি হ্যান্ডেল হয়ে গেছে। তাই এখন না দিলেও কোনো সমস্যা নাই। তবে যদি একটা রেখা না থেকে একাধিক রেখা বরাবর একটা তল বরাবর যদি দিকগুলা চলে আসে, তখন অবশ্যই আপনাকে দিক না দিলে ভুল হবে। এখন আপনি কি করবেন? শুরুতে এই ভরবেগ কত ছিল? 0। এই ভরবেগও 0 ছিল। কারণ ২ টা স্থির অবস্থা থেকে লাফ দিছে। এখন M1 ৬০ কেজি। তার বেগ কত? 5 বেগে লাফ দিছে নেগেটিভ দিকে। সো -5 প্লাস কত? ৫০০ ইনটু V2। তাহলে আমাদের কি থাকলো? সলভ করলে আসে V2 = ৫ ৬ ৩০০ ডিভাইডেড বাই ৫০০। দ্যাট মিনস 0.6 এত মিটার পার সেকেন্ড। তাহলে 0.6 আসছে। 0.6 এর আগে কি আসছে? প্লাস নাকি মাইনাস? প্লাস আসছে। অতএব সামনের দিকে অর্থাৎ ডান দিকে 0.6 মিটার পার সেকেন্ড বেগ। নৌকাটা ডান দিকে, আমাদের এই চিত্র অনুযায়ী এটা হচ্ছে ডান দিক, বাম দিক। যেহেতু প্লাস দিকটা কোন দিকে আসছে? ডান দিকে, তাই আমরা ডান দিকটা নিব। ঠিক আছে? তাই এটা খুবই সহজ প্রবলেম। অনেকেই আপনার 9 10 এ পড়ে আসছেন। আজকে আরেকটু দেখাইলাম যেন 9 10 এ না পড়ে থাকলেও যেন হয়ে যায়। সো P1 এটা ডান। এটা ছিল প্রবলেম নাম্বার 1, P1 আমরা এটা করে ফেললাম। আচ্ছা, তাহলে এইটুকু সবাই বুঝতে পারছি? ওকে, এবার আসেন আমরা এই যে খালি বিল্ট ইন স্লাইড এসে ঝামেলা করে, আমরা ঝামেলা যেন না হয় অনেকগুলা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। ডান। এবার আমরা P2 করব। P2 বলতেছে কি? P2 বলতেছে সেই নৌকাটাই আছে, এইটা একটা লোক, এইটা আরেকটা লোক, এর ভর ৬০ কেজি, এর ভর ৮০ কেজি, নৌকাটা এবার ৩০০ কেজি। সো এবার বলতেছে স্থির নৌকা থেকে দুজন দুই দিকে লাফ দিবে অবশ্যই। ধরেন বললাম এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা বললাম 4 মিটার পার সেকেন্ড। কোশ্চেন, তো এবার আমাদেরকে বলতেছে স্থির নৌকা ছিল, কিন্তু নৌকা দুই পাশে দুইজন লোক দুই দিকে একই সাথে লাফ দিছে। এখন লাফ দেওয়ার পর নৌকার বেগ কত হবে, কোন দিকে হবে? তো এখনো আমরা আগের মতো কাজ করব। তো আমরা ধরলাম এই দিকটা হচ্ছে পজিটিভ দিক আর এই দিকটা হচ্ছে নেগেটিভ দিক। তো এখন আমরা যদি সলিউশন করি, আমাদের সলিউশনটা কিরকম আসবে? আমাদেরকে এবার যেটা করতে হবে, m1u1 প্লাস m2u2 m3u3 m1v1 m2v2 প্লাস m3v3। মাথায় রাখবো যদি দুইটার জায়গায় তিনটা বস্তু হয় তাহলে m3v3 পর্যন্ত যাবে। যদি চারটা বস্তু হয় m4v4 পর্যন্ত যাবে। যদি পাঁচটা বস্তু হয় m5v5 পর্যন্ত চলে যাবে। তো আমাদের এখানে তিনটা, দ্যাটস ওয়াই m3v3 পর্যন্ত গেছে। তাহলে সংঘর্ষের আগে মানে লাফ দেওয়ার আগে সবাই স্থির ছিল, তো 0 প্লাস 0 প্লাস 0। লাফ দেওয়ার পর প্রথমে ৬০ কেজি ভরের বস্তু এই দিকে এবার প্লাস ধরছি, তাহলে প্লাস ৬০ ইন্টু 10। তারপর M2 মানে ৮০ কেজি ভরের বস্তু মাইনাস দিকে লাফ দিছে, সো -80 ইন্টু 4। ৩০০ কেজি কোন দিকে যাবে আমি জানি না, আমি জাস্ট ৩০০ V3 বলে রাখলাম। তাহলে সলভ করলে V3 আসবে সামথিং ডিভাইডেড বাই ৩০০, তাই না? এখন এখানে কত? ৬০০ থেকে ৪ ৮ ৩২, তাই না?
600 থেকে 320 গেলে কত থাকে 280, এখানে প্লাস মানে ওইদিকে মাইনাস, তো মাইনাস 280, তাহলে এটা কত থাকবে 28, সরি 14/15, মাইনাস 14/15, তাহলে অলমোস্ট মাইনাস 0.9, মাইনাস 0.9 এর মতো থাকে, মাইনাস 0.933। তাহলে আমরা বলতে পারবো অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে কার দিকে, মাইনাস দিকটা কোন দিকে ছিল 80 কেজি দিকে, তাহলে 80 কেজি লোকের দিকে 0.933 মিটার পার সেকেন্ড বেগে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা এইভাবে বলে দিতে পারি যে 80 কেজি ভর যেদিকে লাফ দিছে সেদিকে এত বেগে নৌকাটা চলে যাবে। তাহলে আমাদের দুইটা প্রবলেম ডান। যদি কেউ এটা নতুন শিখে থাকেন, যারা আগে থেকে জানেন আলহামদুলিল্লাহ, তারা তো জানেনই, যারা নতুন শিখে থাকেন দেখে ভাল লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন, ভাইয়াদেরকে জানাবেন। আমাদের টার্গেটটাই হচ্ছে, আগে তো একটা সময় ছিল যে ঢাকার অল্প কিছু স্টুডেন্ট লাইক নরডেম কলেজ, ভিকারুননিসা, হলি ক্রস, ঢাকা কলেজ, হাতে গোনা কয়টা স্টুডেন্ট থাকতো যারা হচ্ছে দেশের সেরা সেরা টিচারের কাছে পড়তে পারতো। সে প্রত্যন্ত অঞ্চলের একটা বাচ্চা, সে হয়তো ভালো কলেজ পাচ্ছে না, ভালো টিচার পাচ্ছে না, তাই সে পড়তে পারতো না। আমাদের কাজ এটাই যে সবাইকে একই জায়গায় নিয়ে আসা, সবাইকে বেস্ট সার্ভিস দেওয়া, সবাই যেন হচ্ছে একদম কোয়ালিটি হাইস্ট থেকে শুরু করে একদম এভারেজ সব টপিকের অ্যাক্সেস পায়, সেটা এনশিওর করা। সো আমরা এইটুকু পর্যন্ত ডান, এইটুকু পর্যন্ত হচ্ছে করে ফেললাম। ঠিক আছে, তার একজনকে কমেন্ট করে ভালো হতো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এইটুকু ডান, এবার আমরা পরের অংশে যাব। পরের অংশ কি বলতেছে, পরের অংশ বলতেছে যে একই অঙ্ক, দেখেন একই অঙ্ক বাট একটা কাহিনী আমি করে দিব। কাহিনী কি, আমাকে বলছে 0.2 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে কাহিনীটা কি, 0.2 মিটার পার সেকেন্ড বেগে চলমান। তো একটু আগে নৌকাটা কি ছিল, স্থির ছিল, এখন বলছে না স্থির না। আমাকে বলছে ফাতেমাতুজ জোহরা যে আপনার মতো ম্যাথ কিভাবে ক্যালকুলেশন করব মুখে মুখে। এটা কিভাবে করবেন, এটা আপনি একদিনে পারবেন না আপু, এটা অনেক অনেক সময় লাগবে, বাট এই সময়টা আপনাকে দিতে হবে। পুরো ইন্টারের 1.5 বছর টাইমে হচ্ছে এই সময়টা শেখার। আপনি প্রতিটা অঙ্ক ক্যালকুলেটর অনেক দূরে সরায় রাখবেন, যে না আমি ক্যালকুলেটর আমার জন্য অ্যাক্সেস নাই, প্রতিটা অঙ্ক করব, প্রতিটা অঙ্ক মাথায় চিন্তা করব। প্রথমে আপনি সহজভাবে চিন্তা করবেন, 280 300 কাটাতে গেলে 28 30, 2 দিয়ে ভাগ করলে 14 15, তো 10 9 হইলে যদি 9 আর 10 হইতো তাহলে 0.9 হইতো, 14 15 তার থেকে একটু বড় হবে। আস্তে 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 চিন্তা করতে করতে একটা সময় আপনার চলে আসবে। এখন অনেকে যেটা বলেন যে ভাইয়া আমি প্লাস কোন দিকে ধরবো মাইনাস কোন দিকে ধরবো, এটা টোটালি আমার ইচ্ছা, আমি চাইলে এইদিকে প্লাস এইদিকে মাইনাস অথবা উল্টো দিকে ওইদিকে প্লাস এইদিকে মাইনাস আমার ইচ্ছা মতো ধরতে পারি। পরে প্লাস মাইনাস যেদিকে আসুক না কেন, আমার অ্যান্সার যেদিকে আসবে সেটা কোন বস্তুর দিকে আমি ওই অনুযায়ী কাজ করে ফেলতে পারবো। এখন দেখেন এইবার এই অঙ্কটার সলিউশনটা যদি আমরা একটু করতে যাই, কিভাবে এটা করা লাগে, খুব কেয়ারফুল। এই অঙ্কটা আমরা দুইটা ওয়েতে করব, মাথায় রাখবেন এই অঙ্কটা আমরা দুইটা ওয়েতে করব। এখনো আগের মতো m1 প্লাস m2 প্লাস m3 u ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। খেয়াল করেন নৌকা থেকে লোকগুলা লাফ দেওয়ার আগে সবাই কি একসাথে দৌড়াচ্ছিল, পুরো নৌকাটা যেদিকে যাচ্ছে সবাই কি একসাথে দৌড়াচ্ছে, আর একসাথে তারা ছিল, তাদের তাদের ভর যেহেতু তারা একসাথে ছিল সবগুলার ভর কমন নিয়ে ইউ লিখতে পারি, কিন্তু লাফ দেওয়ার পর এক একজন এক একটা বেগ প্রাপ্ত হয়েছে। এবার চিন্তা করেন আমাদের সবগুলা ভর যদি যোগ করি কি হবে, 60 প্লাস 80 প্লাস কত 300, তার একত্রে কত বেগে যাচ্ছিল ভাইয়া, ওই যে 0.2 বেগে যাচ্ছে। আচ্ছা, তারপর m1v1, m1v1 60, এই জায়গায় সবাই ভুল করেন, কি ভুল করেন, ভাইয়া ও তো এই দিকে প্লাস দিকে কত বেগে লাফ দিছে 10,
আর ওইদিকে কত আছে 0.2, তাহলে আপনার হবে হচ্ছে 10 মাইনাস 0.2। কেন এইদিকে লাভ দিছে 10 বেগে, কিন্তু আগে থেকে 0.2 ছিল ওই দিকে, তাহলে আলটিমেটলি এইদিকে কতটুক থাকলো 9.8 প্লাস M2 কত 80, লাভ দিছে 4 বেগে, আগে থেকে ওইদিকে কত ছিল 0.2, এটা অ্যাড হবে প্লাস 300 ইন্টু V3, আমি জানি না কত হবে, এটা আমি সলভ করে বের করব। সো আমাকে একটু দ্রুত সলভ করে বের করে বলেন ভাইয়া V3 কত আসে। সবাইকে কিন্তু এটা ক্যালকুলেট করতে হবে, অবশ্যই ক্যালকুলেটর দিয়ে এটা ক্যালকুলেট করবেন, না করে কেউ ভাইয়াকে অ্যান্সার জানাবেন না, এটা অলওয়েজ অলওয়েজ ক্যালকুলেট করতে হবে তারপর বলবে। এই যে আমাকে কয়েকজন বলছে, তাহসিনুল কারিব অলরেডি বলছে কমেন্ট ভাইয়া একবার করলেই হবে, একই কমেন্ট একাধিকবার করবেন না, করলে আমাদের জন্য আসলে এটা একটু টাফ হয়ে যায় হ্যান্ডেল করার জন্য। রিকোয়েস্ট থাকবে সবাইকে, এটা খুবই সিনসিয়ারলি ফলো করতে হবে, একটা কমেন্ট কখনোই একাধিকবার করা যাবে না। তাহসিনুল কারিব একাধিকবার করছে, এটা করা যাবে না ভাইয়া। ওকে, প্লাস মাইনাস কি কোশ্চেনে দেওয়া থাকবে? না, প্লাস মাইনাস হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো বসাবেন। যেমন আমি যদি অ্যান্সার, আমি যদি এই দিকে মাইনাস ধরতাম তাহলে আমার অ্যান্সারটা প্লাসে আসতো, প্লাস আসা মানে তখন কি 80 কেজির দিকেই বুঝাইতো, আলটিমেটলি অ্যান্সার কিন্তু সেম হয়ে যাবে। ঠিক আছে, মানে আলটিমেটলি কোন বস্তুর দিকে এটা অলওয়েজ সেম আসবে। তাহলে অ্যান্সারটা এইটা সবার আসছে, তার মানে কি অতএব আমরা বলতে পারি কি, অতএব 80 কেজি এর দিকে 1.133 মিটার পার সেকেন্ড বেগে। আমি কিন্তু এইভাবে ব্যাপারটাকে বলে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা আরেকটা কাজ করব, অ্যানাদার ওয়ে। সো এইটা হচ্ছে শুভ ভাইয়াস ওয়ে। তো দেখেন আপনাদের শুভ ভাইয়া যখন 12 বছর আগে, সরি এখন কি 2024, মানে 2012-13, 11 বছর 12 বছর আগে যখন আপনাদের শুভ ভাইয়া পড়াশোনা করতো, তো শুভ ভাইয়ার পরীক্ষায় যখন এরকম ম্যাথ আসতো তখন শুভ ভাইয়া এই প্রবলেম গুলো কিভাবে সলভ করতো। তো দেখেন শুভ ভাইয়ার ওয়ে, আমি যেটা করতাম অলওয়েজ বাম পাশে জিরো ধরতাম, মানে আমি নৌকাটা গতিশীল আছে, তারপর আমি ধরতাম কি নৌকাটা স্থির, ধরে কি করতাম M1 V1, M2 V2, M3 V3। তো ভাইয়া নৌকাটাও গতিশীল, তা আপনি যে স্থির ধরলেন, আমি স্থির ধরেই কাজ করি, আমার এটা সহজ লাগে। 0 কি আছে ভাইয়া, ওই যে 60 ইন্টু 10 মাইনাস 80 ইন্টু কত 4 প্লাস 300 ইন্টু V3। এটা করলে কত আসে, এটা করলে V3 আসে। এই যে আগের বার আমরা করছিলাম না, এই সেম জিনিসটাই তো আমরা গতবার করছিলাম, এই যে এই পাশে সব জিরো ছিল, এই পাশে করলাম, তখন কত আসছে -0.933। তো তখন আমার আসবে -0.933 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন বলুন ভাইয়া তাহলে তো অ্যান্সার ভুল আসলো। হ্যাঁ, অ্যান্সার ভুল আসছে, দেখেন কারেক্ট কিভাবে করি। আমি পরে লিখতাম লাস্টে দিয়ে, অতএব অ্যাকচুয়াল V3 হবে কি -0.933। আমি কি করছি 0.2টাকে নেগলেক্ট করছিলাম না, 0.2টা কোন দিকে ছিল, মাইনাস দিকে ছিল, তার মানে এই 0.2 যেটা নেগলেক্ট করছি এটাকে এখানে অ্যাড করে দিব, যেহেতু এটা মাইনাস দিকে ছিল সো মাইনাস দিকে 0.2 অ্যাড করব। দেখেন এক্স্যাক্টলি ওইটাই আসছে। কেউ কি বুঝতে পারছেন শুভ ভাইয়ার টেকনিকটা? তাহলে ভাইয়া কি করলাম, তো আমার জন্য শূন্য ধরে কাজ করা কি ইজি না? কারণ এই যে এগুলা যদি চিন্তা করি, কোথায় যে 10 এর জায়গায় 10 এর সাথে বিয়োগ করতে হবে নাকি যোগ 80-র সাথে যোগ করতে হবে, এগুলো চিন্তা করতে একটু কষ্ট হয়, মাথার মধ্যে প্রেসার পড়ে। তো আমি করতাম কি, ধুর ভাই প্রেসার আছে তো প্রেসার কি করব, মাথা ব্যথা করলে কি করতে হয়, মাথা কেটে ফেলে দিতে হবে। তো এই শুভ মাথাই কেটে ফেলে দিছে, কেটে ফেলে দিয়ে ওই যে শূন্য ধরে কাজ করে ফেলছে। মাথা কাটার পর কি করছে, ব্যথা হইছে, মাথা ব্যথা করছে, মাথা কেটে ফেলে দিছে, তারপর আবার যখন ব্যথা শেষ মাথা আবার জোড়া সুপার গ্লু দিয়ে লাগাই দিছে। এই যে 0.2 এটা কোন দিকে ছিল, নেগেটিভ দিকে, এজন্য এটা অ্যাড করে দিছে। দেখেন এই তো অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন।
তো এটা আমাদের সাথে জানায়েন যে নতুন নিয়মগুলো কেমন লাগতেছে আপনাদের। এরপর আমরা আরেকটা ভালো অঙ্ক করব। আচ্ছা ওদের ভাইয়া নেক্সট ক্লাস কয়টায়? তাহলে আমরা 10 মিনিট 15 মিনিট ক্লাস নিই। আর নাই ক্লাস, তাই তো? আমাদের 20 মিনিট বাড়ায় রাখেন, আমি চেষ্টা করবো যতটুকু আগে শেষ করা যায়। তাহলে আমরা এইটুকু পর্যন্ত ডান, এইটুকু পর্যন্ত করে ফেললাম। ঠিক আছে, এইভাবে কি এক্সামে করা যাবে? 100% করা যাবে, অবশ্যই করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এইটুকু ডান। স্ক্রিনশট না থাকলে সুন্দর করে আমরা স্ক্রিনশট নিয়ে নিব, খুব দ্রুত নিতে হবে। 5 সেকেন্ড গুনবো, 1 2 3 4 এন্ড ফাইনালি 5। ডান। এবার আমরা প্রবলেম নাম্বার 4 এ যাব। খুবই স্পেশাল প্রবলেম। আজকের ক্লাসে যে প্রবলেম নাম্বার 4 বুঝবে তার আজকের ক্লাসে নিউটন মেকানিক্স বোঝা হয়ে গেল। কি বললাম ভাইয়া? যে আজকের ক্লাসের এই 4 নাম্বার প্রবলেমটা ধরতে পারবেন তার জন্য আজকের ক্লাস করা সার্থক। সো আমরা আবার হচ্ছে, আচ্ছা আগের স্লাইডটা আরেকবার একটু দিতে বলছে। তো যা যা বলতেছিলাম, আমরা প্রবলেম 3টা করছি, এখন 4 নাম্বার ম্যাথ করব। খুবই স্পেশাল ম্যাথ, একটা ম্যাথ 10টা ম্যাথের সমান ভারী হবে। এই ম্যাথটা যে করবে সে আজকের ক্লাসের ফুল নলেজ তার নেওয়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার চলেন 4 নাম্বার ম্যাথটা আমরা শুরু করি। 4 নাম্বার ম্যাথটা বলতেছে আমাদেরকে বলতেছে একটা 10 কেজি ভরের, আচ্ছা কোশ্চেনে বলতেছে 10 কেজি ভরের একটি বোমা বিস্ফোরিত হয়ে 2 কেজি ও 3 কেজি অংশগুলো পরস্পর লম্ব দিকে 5 মিটার পার সেকেন্ড ও 8 মিটার পার সেকেন্ড বেগে ছিটকে পড়ে। মানে একটা বোমা পরস্পর লম্ব দিকে 5 মিটার পার সেকেন্ড এবং 8 মিটার পার সেকেন্ড বেগে লম্ব দিকে ছড়ায় পড়ছে 2 কেজি এবং 3 কেজি। তাহলে অপর যে টুকরাটা সেটা কোন দিকে যাবে, কত বেগে যাবে? তাহলে ধরেন শুরুতে ছিল টোটালটা 10 কেজি, শুরুতে টোটালটা 10 কেজি ছিল। ঠিক আছে, এখন এই 10 কেজির মধ্যে ধরলাম এই দিকে কত 2 কেজি, সেটা কত বেগে যাচ্ছে? বেগটা হচ্ছে দেওয়া, দেখেন 2 কেজির জন্য বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর 3 কেজি যেটা টুকরা হয়েছে সেটা হচ্ছে বেগ কত? 8 মিটার পার সেকেন্ড।
তাহলে দুই দিকে দুইটা টুকরা 90 ডিগ্রিতে আলাদা হয়ে গেছে। আপনি চাইলে এইদিকে 3 কেজি, এইদিকে 2 কেজি, মানে যেইটা যেদিকে খুশি আপনি নিতে পারেন। সাধারণত আমরা প্রথমটা যেটা থাকে এটাকে এক্স অক্ষ, পরেরটাকে ওয়াই অক্ষ, এইভাবে ধরলে মানে এটা কনভেনশন, এইভাবে বলে। বাট উল্টা দিকেও ধরতে পারেন, সমস্যা নেই। একটা ওয়াই একটা এক্স আপনি ইচ্ছা মতো চুজ করতে পারেন। এখন তাহলে চিন্তা করেন, নৌকার বেগ কি সবসময় ভারী ব্যক্তির দিকে হবে? নৌকার বেগ সবসময় যেই দিকে ভরবেগ বেশি হবে তার উল্টো দিকে হবে। দুইজন যখন লাফ দিবে, যেই দিকে ভরবেগটা বেশি পাবে তার উল্টো দিকে নৌকাটা গতিশীল হবে। আচ্ছা, এবার আসেন আমরা এই প্রবলেমে। তাহলে 2 কেজি আর 3 কেজি চলে গেছে, অপর টুকরাটা কি 5 কেজি। এখন দেখেন এটা কিভাবে সলভ করতে হয়। বিস্ফোরিত হওয়ার আগে পুরা বোমাটা কি স্থির ছিল? সবগুলোর ভরবেগ মিলে কি শূন্য ছিল? তাহলে বিস্ফোরিত হওয়ার আগে যেহেতু শূন্য ছিল, পরও ভরবেগের সরাঙ্ক সূত্র অনুযায়ী কি হইতে হবে? শূন্য হইতে হবে। এখন তাহলে চিন্তা করেন, এই বস্তুটার এদিকে একটা ভরবেগ পাবেন, মানে এদিকে একটা বেগ আছে, মানে এদিকে একটা ভরবেগ তৈরি হয়েছে, এইদিকে একটা ভরবেগ তৈরি হয়েছে। তাহলে এই দুইটা ভরবেগের লব্ধি কি এই দিক বরাবর, এরকম কোন একটা মাঝখানে কোন একটা দিকে হবে। তাহলে আমাদের যদি 3 নাম্বার যে বস্তুটা 5 কেজি ভরের বস্তু, যদি এই লব্ধির ঠিক অপোজিট দিকে ভরবেগটা থাকে, এই দিকে যদি ভরবেগটা থাকে, তাহলে সবগুলা মিলে আলটিমেটলি লব্ধি কত হবে? শূন্য। আর নিউটনের ভরবেগের সহনকর সূত্র তো সেটাই বলছে, সবগুলো মিলে ভরবেগের সহনকর সূত্র অনুযায়ী কত হইতে হবে? ভরবেগটা শূন্য হইতে হবে। তাহলে অপর যে 5 কেজি ভরের যে টুকরাটা আছে, সেটার ভরবেগটাকে অবশ্যই এই রকম কোন একটা দিকে হইতে হবে। তো আমি জানি না এইদিকে কোন দিকে হবে, বাট আমি ধরে নিই যে এই যে অ্যাঙ্গেলটা, আমি ধরে নিলাম এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে এক্স অক্ষের সাথে ধরলাম, অ্যাঙ্গেলটা হবে থিটা। ভর তো আমরা 5 কেজি জানি, বেগটা ধরলাম, বেগ হচ্ছে ভি, আমরা ধরলাম ভি বেগে থিটা কোণে সেটা যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা ভরবেগের সূত্র অ্যাপ্লাই করব। এক্স অক্ষে আমরা মাথায় রাখবো ভরবেগের সহনকর সূত্র প্রতিটা অক্ষ বরাবর আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করতে হয়। একটু আগে যখন নৌকার অঙ্ক করতেছিলেন, পুরো ঘটনাটাই কি শুধু এক্স অক্ষ বরাবর ঘটছিল, তাই আপনার আলাদাভাবে অক্ষ চিন্তা করা লাগে নাই। এখন তার এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে। তো আপনি ধরে নেন না ভাইয়া, ধরে নেন যে এই দিকটা হচ্ছে আপনার এক্স অক্ষ, ধরে নেন, আর এই দিকটাকে আপনি ধরে নিলেন ওয়াই অক্ষ, আপনি ধরে নিলেন। ঠিক আছে? এখন তাহলে আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি এক্স অক্ষে চিন্তা করেন, এক্স অক্ষ বরাবর সংঘর্ষের আগে কি ভরবেগ সূত্র ছিল? m1 u1 plus m2 u2 plus m3 u3 is equals to m1 v1 m2 v2 m3 v3। ঠিক আছে? আচ্ছা, সংঘর্ষের আগে মানে বোমা বিস্ফোরিত হওয়ার আগে আপনার সম্পূর্ণ ভরবেগের সমষ্টি কত ছিল? 0। কারণ সবাই কি ছিল? বিস্ফোরিত হওয়ার আগে সবাই স্থির ছিল। বিস্ফোরিত হওয়ার পরে দেখেন কি ঘটছে। বিস্ফোরিত হওয়ার পরে 2 কেজি ভরের বস্তুকে আমি m1 চিন্তা করলাম, মনে মনে ধরলাম এটা m1, এটা হচ্ছে m2, আর এটাকে আমি ধরলাম হচ্ছে m3। এখন দেখেন 2 কেজি ভরের বস্তুটা ডান দিকে গেছে, তাই না? মানে ডান দিকে কি এক্স অক্ষ বরাবর, তাহলে আমার কি আসবে? 2 ইন্টু এক্স অক্ষ বরাবর টোটাল বেগ কত? সেটা 5। এটা তাহলে আমি লিখলাম। আচ্ছা, এবার আসেন 3 কেজি ভরের বস্তু। 3 কেজি ভরের বস্তুটার জন্য আপনি যদি লিখতে চান 3 ইন্টু, বলেন তো আমাকে ভাইয়া, এই 8 মিটার পার সেকেন্ড এটা কি ওয়াই অক্ষ বরাবর? তাহলে এক্স অক্ষ বরাবর কি কোনো উপাংশ আছে? এক্স অক্ষ বরাবর কি এই 8 মিটার পার সেকেন্ডের কোনো এফেক্ট পড়ছে? অ্যান্সার হচ্ছে না। আপনি চাইলে এটাকে ডিরেক্টলি 0 লিখতে পারেন, অথবা আপনি আরেকভাবে বলতে পারেন। সেটা কি? যে আপনি যদি চান যে এই এক্স অক্ষ বরাবর আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন 3 কেজি ইন্টু 8 cos 90। cos 90 কত? 0। ওইভাবেও কি আপনার এক্স অক্ষ বরাবর, যেহেতু এই 8 মিটার পার সেকেন্ড পুরাটাই কি ওয়াই অক্ষ বরাবর আছে, তো এক্স অক্ষ বরাবর এটার কোনো এফেক্টই নেই। উপাংশও যদি নিই 8 cos 90, cos 90 0, এই কারণে এটা 0 চলে আসতেছে। এখন দেখেন m3 কত? 5, তাই না? ওর বেগের মান কত? v। এখন এটা তো এই দিকে, তাহলে এটার দুইটা উপাংশ আসলে আমি পাবো। একটা উপাংশ পাবো হচ্ছে ভাইয়া আমি কোন দিকে? একটা উপাংশ পাবো হচ্ছে আমি এই দিকে, এটা হবে হচ্ছে v cos থিটা, আর একটা উপাংশ হবে নিচের দিকে, এটা হবে v sin থিটা।
সো আমি তো এক্স অক্ষে কাজ করতেছি, তাহলে আমাকে কোনটা নিতে হবে? কস থিটা নিতে হবে। তাহলে আমি বসাবো কি ভাইয়া? আমি বসাবো 5v cos থিটা। এখন বলেন তো ভাইয়া, এই যে v cos থিটা এটা কি এক্স অক্ষের পজিটিভ দিকে আছে নাকি নেগেটিভ দিকে? অ্যান্সার হচ্ছে নেগেটিভ দিকে। তাই নেগেটিভ দিক বোঝানোর জন্য আমি এখানে কি করব? মাইনাস চিহ্ন ইউজ করব। তাহলে কেন মাইনাস চিহ্ন ইউজ করছি? কারণ এক্স অক্ষের পজিটিভ দিকে না, v cos থিটা আছে এক্স অক্ষের নেগেটিভ দিকে। নেগেটিভ দিক বোঝানোর জন্য -5v cos থিটা ইউজ করা হয়েছে। এখান থেকে যদি আমরা v cos থিটাটা বের করি তাহলে কত আসে? v cos থিটা যদি বের করি তাহলে চলে আসে 5 দুগুণে 10 ডিভাইডেড বাই 5, দ্যাট মিন্স 2। এইটুকু হচ্ছে আমাদের রেজাল্ট চলে আসার কথা। সো এইটুকু পর্যন্ত কে কে ধরতে পারছেন? ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করেন যে ভাইয়া ক্লিয়ার। ওকে, অনেকগুলো ক্লিয়ার চলে আসছে, ধন্যবাদ ভাইয়া সবাইকে। এবার চলেন আমরা ওয়াই অক্ষে অ্যাপ্লাই করব। আবারও কি হবে? m1 u1, m2 u2, m3 u3, m1 v1, m2 v2, m3 v3, তাই না? এখন দেখেন আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, বিস্ফোরণের আগে সব স্থির ছিল, সো বামে সবগুলা 0। বিস্ফোরণের পরে 2 কেজি ভরের বস্তুটা ওয়াই অক্ষ বরাবর কোনো এফেক্ট আছে? নাই, দ্যাটস ওয়াই 0। কারণ এই যে 5 মিটার পার সেকেন্ড বেগ এটা পুরোটাই তো এক্স অক্ষে ছিল, ওয়াই অক্ষ বরাবর কোনো এফেক্ট নাই, দ্যাটস ওয়াই 0। প্লাস m2 কত? 3 কেজি, পুরা বেগটাই ওয়াই অক্ষ বরাবর, পজিটিভ ওয়াই অক্ষে, সো 3 × 8। আচ্ছা, m3 কত? m3 হচ্ছে 5 কেজি, ওর বেগটা কত? v sin থিটা। দেখেন ওয়াই অক্ষ বরাবর বেগটা কত? v sin থিটা। এটা কি ভাইয়া উপরের দিকে নাকি নিচের দিকে? দেখতেই পাচ্ছি আমরা চিত্র থেকে এটা নিচের দিকে। নিচের দিকে কি ওয়াই অক্ষে প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস হয়। তো এটা হবে হচ্ছে -5v sin থিটা। তাহলে এখান থেকে সলভ করলে আসবে v sin থিটা ইজ ইকুয়ালস টু 3 × 8 = 24 ভাগ 5। তাহলে 5 × 5 = 25, তাহলে 5 এর একটু কম হবে, 4.4/5 মানে 40/5, তাহলে 4.8 হবে। তো আমি এটাকে এইভাবে লিখবো, এই কি আসে এখান থেকে লেখা যায় যেটা আলটিমেটলি v sin থিটা ইজ ইকুয়ালস টু 4.8। এইটুকু পর্যন্ত ধরতে পারছেন সবাই? আমি একটু চেক করি আমারটা ঠিক হয়েছে কিনা। 24/5, হ্যাঁ 4.8 আসে। তাহলে আমরা দুইটা ইকুয়েশন কিন্তু পেয়ে গেলাম, এটা 1 নাম্বার ইকুয়েশন আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 এবং 2 যদি আমরা হচ্ছে একটু স্কোয়ার করে যদি এভাবে করি, দেখেন 1 নাম্বার প্লাস 2 নাম্বার প্রতিটা ইকুয়েশনকে স্কোয়ার করে যোগ করে রুট করব, তাহলে কি পাবো? আমরা এটা একটু অন্য কালার দিয়ে বলতেছি। 1 নাম্বার কি স্কোয়ার করলে কি ভি স্কোয়ার কজ, মানে ব্যাপারটা এরকম দেখেন, ভি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা চলে আসবে ইকুয়ালস টু কত? এখানে 2 স্কোয়ার প্লাস এখানে 4.8 স্কোয়ার, সেটার রুট। এখন দেখেন তাহলে কি থাকবে বামে? ভি স্কোয়ার, কারণ কজ স্কোয়ার সাইন স্কোয়ার মিলে কত হবে? 1 হবে, ইজ ইকুয়ালস টু এখানে কিছু একটা থাকবে। আলটিমেটলি ভি স্কোয়ার করলে কি হবে? √v আসবে, তাই না? তো আলটিমেটলি এখান থেকে সলভ করলে চলে আসছে ভি হচ্ছে 5.2। আমাদের ভি চলে আসছে হচ্ছে 5.2 মিটার পার সেকেন্ড। ওকে ডান, আমরা কিন্তু একটা পার্ট করে ফেললাম যে আলটিমেটলি 5 কেজি ভরের বস্তুটা কত বেগে যাবে সেটা আমরা করলাম। আরেকটা কাজ করা বাকি, সেটা হচ্ছে 2 কে 1 দ্বারা ভাগ দিতে হবে। তো আমরা একটু পরের স্লাইডে যাই। 2/1 এটা যদি আমরা করি তাহলে দেখেন ওই যে v sin থিটা বাই v cos থিটা 4.8/2, তাহলে কি থাকে? tan থিটা
সাইন বাই কস ট্যান থিটা হয়, তাহলে এটা কত থাকে 2.4। তাহলে এটা 63 ডিগ্রি থেকে একটু বড় হবে। আমি বললাম থিটা অলমোস্ট 66 ডিগ্রি। জানি না হয়েছে কিনা, আমি একটু ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখি কত আসে। আপনারা একটু আমাকে বের করে বলেন। ট্যান ইনভার্স 2.4, আমি 66 বলছিলাম, 67.38 আসছে হচ্ছে 67.38 ডিগ্রি। এই তো মোটামুটি এইভাবে এই প্রবলেমগুলো সলভ করা যায়। তাহলে আমরা কিন্তু পুরো অঙ্কটা করে ফেললাম। যারা এই প্রবলেমটা করবেন তারা এই প্রবলেমটা বুঝতে পারছেন কিনা অবশ্যই আমাদেরকে শেয়ার করে জানাবেন, বিকজ এই প্রবলেমটা করা মানে আপনি এই চ্যাপ্টারের অনেক বড় একটা জিনিস শিখে ফেলছেন। তো চলেন, আমরা অঙ্কটা কি ছিল, একটা বোমা, স্থির বোমা যার ভর 10 কেজি, সেটা বিস্ফোরিত হয়ে 3টা টুকরা হইল। একটা টুকরা 2 কেজি, একটা 3 কেজি, তারা পরস্পর সমকোণে 5 এবং 8 মিটার পার সেকেন্ড বেগে ছিটকে গেল। তাহলে অবশিষ্ট যে 5 কেজি ভরের টুকরাটা কোন দিকে কত বেগে যাবে সেটা হচ্ছে বের করতে হবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন ছিল। সো আমরা ধরে নিলাম যে 2 কেজিটা যদি এক্স অক্ষে বরাবর যায়, 3 কেজিটা ওয়াই অক্ষে যাবে। এটা 5 বেগ, এটা 8 বেগে যাচ্ছে। এখন আমরা বলছিলাম এই দুইটা মিলে তো এইদিকে একটা ভরবেগ আর এইদিকে একটা ভরবেগ, দুইটা ভরবেগের লব্ধি কি এইরকম একটা দিকে ভরবেগ তৈরি হয়েছে এই দুজনের মিলে। অপরজনের নিশ্চয়ই ঠিক তার অপোজিট দিকে তৈরি হইতে হবে। কেন? তাহলে এই দুইটার লব্ধি যেদিকে তার অপোজিট দিকে এটা তৈরি হয়ে সবগুলা মিলে লব্ধিটা শূন্য হবে। কেন লব্ধি শূন্য হবে? কারণ ভরবেগটা একটা ভেক্টর রাশি, আগে যেহেতু স্থির ছিল সবগুলা মিলে, পরেও কি সবগুলা মিলে স্থির, অর্থাৎ শূন্য হইতে হবে। তাই আমরা ধরলাম যে 5 কেজিটা এইদিকে ভি বেগে থিটা কোণে সে হচ্ছে যাবে। এবার আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ উভয় যে কয়টা অক্ষ থাকে প্রত্যেকটা অক্ষ বরাবর আলাদাভাবে ভরবেগের সংখ্যাসূত্র অ্যাপ্লাই করা যায়। তো আমরা ফার্স্টে এক্স অক্ষে অ্যাপ্লাই করছি, এক্স অক্ষে অ্যাপ্লাই করলাম m1 m2 এরকম অ্যাপ্লাই করলাম। যেহেতু বিস্ফোরণের আগে স্থির ছিল তো বাম পাশে সবগুলা 0, ডান পাশে 2 কেজি ভরের বস্তু কত বেগে যাচ্ছে 5, 2 × 5 পুরাটাই এক্স অক্ষ বরাবর, তাই 2 × 5 পুরাটাই বসাইছি। তারপর 3 × 0 কেন হয়েছে? কারণ এই যে 3 কেজি ভরের বস্তুর বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, এটা তো ওয়াই অক্ষ বরাবর ছিল। এক্স অক্ষ বরাবর তো 8 মিটার পার সেকেন্ড বেগের কোনো উপাংশ নাই, কোনো এফেক্ট নাই, দ্যাটস ওয়াই এটা 0 বসছিল। আর 5v cos θ কেন মাইনাস বসছিল? কারণ v cos θ তো এই দিকে এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাই মাইনাস বসছিল। এখান থেকে v cos θ বের করছিলাম। একই রকম ভাবে ওয়াই অক্ষ বরাবর যখন আমরা চিন্তা করছি, বিস্ফোরণের আগে সবগুলা 0, বিস্ফোরণের পর এই যে 2 কেজি ভরের 5 মিটার পার সেকেন্ড বেগটা, এটা তো এক্স অক্ষ বরাবর, তো ওয়াই অক্ষ বরাবর তো কোনো বেগ ছিল না, দ্যাটস ওয়াই আমাদের ওয়াই অক্ষ বরাবর এটার বেগ হচ্ছে 0, সেটা বসাইছি। 3 কেজি ভরের বস্তুর 8 মিটার পার সেকেন্ড পুরাটাই ওয়াই অক্ষ বরাবর, দ্যাটস ওয়াই ওয়াই অক্ষ বরাবর +8 বসাইছি। 5 কেজি ভরের বস্তুটার বেগটা v, তার ওয়াই অক্ষ বরাবর উপাংশ v sin θ, এটা নিচের দিকে এজন্য -v sin θ বসাইছি। এখান থেকে v sin θ এর মান বের করছি 4.8। তাহলে v cos θ জানছি, v sin θ জানছি, স্কয়ার করে যখন যোগ করব তাহলে cos স্কয়ার θ sin স্কয়ার θ মিলে কি 1 হবে। এই যে ভিতরে 1 হয়ে গেছে, আর এখানে ডান পাশে 2 স্কয়ার 4.8 স্কয়ারের রুট আছে। এখান থেকে v আসছে 5.2। আবার আমরা যখন v sin θ কে v cos θ দ্বারা ভাগ করছি, v কাটতে যে tan θ আসছে 2.4, এখান থেকে θ আসছে 67.8 ডিগ্রি। তাহলে θ ডিগ্রি কোণে v এর বেগে যাবে, এটা আমরা ধরছিলাম। থিটার মান বের করছি, বেগের মান বের করছি, দ্যাটস ওয়াই আমরা অ্যান্সার বের করে ফেলতে সক্ষম হয়েছি। ঠিক আছে, সুহানা বলতে বোমাটা না ফাটলে অঙ্কটা করা লাগতো না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই অঙ্কটা আরেকটা ওয়েতে দেখব। আরেকটা ওয়েতে কিভাবে দেখা যায়? হ্যাঁ ভাইয়া, এই 3-4 মিনিট লাগবে। দেখেন, এটা হচ্ছে ভাইয়ার টেকনিক। ভাইয়া স্টুডেন্ট থাকাকালীন কিভাবে ম্যাথ করতাম, তো বুয়েট ভর্তি পরীক্ষায় অঙ্ক চলে আসছে, জায়গা দিছে এইটুকু জায়গা, এত বড় অঙ্ক কেমনে করব? দেখেন শুভ ভাইয়া কেমনে করতো। 0 ইজ ইকুয়ালস টু কি বললাম, 2 × 5 i, 2 × 5 i, কারণ কি এক্স অক্ষ বরাবর বেগ কি, এক্স অক্ষ একক ভেক্টর i,
প্লাস এটা কি 3 কেজি ভরের বস্তু 3 ইন্টু 8 কোন দিকে গেছে প্লাস ওয়াই অক্ষে, দ্যাট মিনস প্লাস জে। আর 5 কেজি ভরের বস্তু জানি না কত 5 ভি, 5 ভি, জাস্ট এইটুকু আমি দিয়ে রাখলাম, ঠিক আছে। 5 ভি, ভি কত আমি জানি না। এখান থেকে সলভ করলে দেখেন ভি কত আসে 10i প্লাস 24j ডিভাইডেড বাই 5, মানে হচ্ছে -2i মাইনাস 4.8j। এটা আসছে আমার ভি। অতএব ভি হচ্ছে রুট ওভার, ও সরি এটা মাইনাস দিতে ভুলে গেছি, শুভ ভাইয়ার ম্যাথ বা শুভ ভাইয়ার টেকনিক কার কার ভাল লাগছে? ওকে, তা আমি কি করতাম, আই জে কে মেরে দিতাম। তো এই যে আই এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর জে, আর ওইটা 5, এটা যে অক্ষে আসুক আসুক। তো করে দিলাম, ভি বের হইছে, ভি এর মান, ভি তো আই জে আকারে আসছে। তো মনে আছে যে এ ইকুয়ালস টু এ এক্স আই এ ওয়াই জে, এরকম করে হইলে আমি করতাম এ এর মান বের করতাম রুট ওভার এ স্কোয়ার এ ওয়াই স্কোয়ার, এই যে করে দিলাম, ডান, বের হয়ে গেছে। থিটা, ওই যে এ ওয়াই আর এ এক্স জানি, তাহলে কি এর অ্যাঙ্গেলটা পাবো ট্যান ইনভার্স এ ওয়াই বাই এ এক্স, করে দিছি, হয়ে গেছে। তো আজকে ক্লাস অলরেডি আধা ঘন্টা বেশি নিয়ে নিছি, মেহেদি ভাইরে অনেক প্যারা দিতেছি। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই শেষ। আপনাদের ক্লাসটা কেমন লাগলো, কিরকম লাগলো? নতুন নিউটন মেকানিক্স এর যাত্রা অর্থাৎ ফিজিক্স এর যাত্রা আজকে থেকে শুরু হইলো। জানি না কতটুকু বুঝাইতে পারছি, আপনাদের ফিডব্যাক গুলো জানতে চাই। আমাদেরকে শিখবো জিতবোতে জানাবেন আপনাদের ভুলগুলো, সমস্যাগুলো বা আপনাদের জানাগুলো, যেন আমরা সামনে আরো বেটার সার্ভিস আপনাকে দিতে পারি। আজকের ক্লাস এই পর্যন্তই, এবং প্রতিদিন ক্লাস শেষে আপনাদেরকে নামের বানান শিখাই। আজকেও হচ্ছে বানান শিখাচ্ছি। তো THANKYOU অলরেডি শিবজিৎ দেখছেন, ভাই ইদানি ইংলিশ ক্লাসও নিচ্ছি। তো এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।